সবাই দ্রুত চলে আসো, আজকে খুব মজার একটা জিনিস পড়বো আমরা। আজকে আমরা খুবই 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 মজার একটা জিনিস পড়বো। সবাই দ্রুত চলে আসো এবং সবাইকে ডেকে নিয়ে আসো। তাহলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের আজকে আমরা 7 নম্বর ক্লাসে পৌঁছে গেছি। তাহলে এর আগে এই অধ্যায়ের আমাদের 6টা ক্লাস হয়েছে, আজকে 7 নম্বর ক্লাস। তো বিগিনার টু মাস্টার একাডেমিক সাইকেলের 10ম অধ্যায়ের আজকে 7 নম্বর ক্লাস। লাস্ট ক্লাস আজকে হবে না, আরো একটা কি দুটো ক্লাস লাগবে। তো আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক, এই টপিকটা আমরা পড়বো আজকে। তো দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। বলো সবাই ভালো আছো, তাই তো? সবাই ভালো আছো কিনা বলো। ওকে, তাহলে চলো এবার আমরা পড়া শুরু করি। তাহলে আজকে আমরা আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। শুধু কেন সৃজনশীল প্রশ্ন, অ্যাডমিশন টেস্টও এখান থেকে প্রবলেম থাকে। তো এই প্রবলেমটা খুব ভালো করে বুঝবো। অনেকে আমি দেখছি, অনেক স্টুডেন্ট তারা মনে করে অ্যাডমিশন টেস্টের সময় গিয়েও এই টপিকটা খুব ভালো করে বুঝে না, বইয়ের কয়েকটা ম্যাথ খালি একটু মুখস্থ করে যায় এবং মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে উগরে দিয়ে চলে আসে। তো আমরা এই টপিকটা বুঝবো, আমরা কোনো কিছু মুখস্থ করব না, জাস্ট কোনো কিছু মুখস্থ করে কোনো মতে গিলে তারপরে গিয়ে সেটা পরীক্ষায় উজাড় করে দিয়ে চলে আসলাম, ওইটা আমরা করব না। আমরা খুব ভালো করে ব্যাপারগুলো ফিল করে বুঝবো। তো আপেক্ষিক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক এরকম, এটা এমন একটা টপিক, এটা জাস্ট বই পড়ে বোঝা যায় না, এর জন্য নিজে একটু ভাবতে হয় এবং খুব সুন্দরভাবে জিনিসগুলো ফিল করে করে বুঝতে হয়, তাহলে জিনিসগুলো মনে থাকে। ঠিক আছে, তুমি যদি বুঝো তাহলে কখনোই বুঝবে না। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা ছোটবেলায় দ্রবণ পড়ছিলাম, দ্রবণ, দ্রব এবং দ্রাবক। মনে করো তুমি একটা পাত্রে পানি নিলা, নেওয়ার পরে সেই পাত্রের মধ্যে চিনি বা লবণ, এই চিনি বা লবণ হচ্ছে দ্রব, দ্রব হিসেবে চিনি বা লবণ নিলাম। নেওয়ার পরে তুমি এক চামচ করে চিনি বা লবণ এই পানির মধ্যে ফেলতেছো, তারপরে চামচ দিয়ে নাড়াচাড়া করতেছো। তুমি দেখবা প্রথম 1 চামচ চিনি বা লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবা সেটা দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ পুরো চিনিটা বা লবণটা পানিতে দ্রবীভূত হয়ে গেছে। তুমি আরো 1 চামচ দিলা, দেখলা সেটাও দ্রবীভূত হয়ে গেল। আরো 1 চামচ দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করলা, দেখলা সেটাও দ্রবীভূত হয়ে গেল। এরপরে এমন একটা সময় আসবে যখন দেখবা তুমি 1 চামচ চিনি, আবার 1 চামচ চিনি বা লবণ দিলা, দিয়ে নাড়াচাড়া করতেছো, দেখতেছো যতই তুমি নাড়াচাড়া করো না কেন আর দ্রবীভূত হচ্ছে না। পানি নির্দিষ্ট পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে পারে, যতটুকু দ্রব দ্রবীভূত করতে পারে ততটুকু দ্রব দ্রবীভূত করার পরে আর তো সে দ্রব দ্রবীভূত করতে পারবে না। তাহলে তুমি যদি এরপরেও এক্সট্রা দ্রব অ্যাড করো ওই দ্রবণে, তাহলে সেটা অদক্ষেপ বা তলানি রূপে দেখবা পাত্রের নিচে জমা হবে। তাহলে পাত্রের নিচে যখনই জমা হচ্ছে, এটা দেখে আমি বুঝে যাচ্ছি যে ওই দ্রবণ স্যাচুরেটেড হয়ে গেছে, অর্থাৎ সম্পৃক্ত হয়ে গেছে। যতটুকু দ্রব সে দ্রবীভূত করতে পারবে ততটুকু নিয়ে নিছে অলরেডি, আর নিতে পারবে না। তাহলে যদি আর নিতে না পারে তাহলে কি হবে, সেটা পাত্রের তলায় অদক্ষেপ বা তলানি রূপে জমা হবে। ঠিক ক্লিয়ার? এবার যতক্ষণ এর আগে যতক্ষণ সে
দ্রবটাকে দ্রবীভূত করে নিচ্ছিল। 1 চামচ চিনি দিলা, নাড়াচাড়া করলা, দ্রবীভূত করে নিল। আবার 1 চামচ চিনি দিলা, নাড়াচাড়া করলা, দ্রবীভূত করে নিচ্ছিল। যতক্ষণ নিচ্ছিল, যতক্ষণ সে দ্রব দ্রবীভূত করে নিচ্ছে, ততক্ষণ কিন্তু সে অসম্পৃক্ত আছে। অর্থাৎ যে পরিমাণ ধারণ করতে পারে, যে পরিমাণ দ্রব, ম্যাক্সিমাম যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, তা এখনো উপস্থিত নাই। এই কারণে তুমি দ্রব অ্যাড করতেছো, সে দ্রব দ্রবীভূত করে নিচ্ছে। কিন্তু একটা সময় গিয়ে যখন দেখবা অদক্ষেপ রূপে পড়ে যাচ্ছে, অদক্ষেপ রূপে বা তলানি রূপে পাত্রের নিচে জমা হচ্ছে, তখন সে স্যাচুরেটেড হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে, আর সে কোনো দ্রব দ্রবীভূত করতে পারবে না। তাহলে এর আগে প্রথম দিককার সময়ে সেটা ছিল অসম্পৃক্ত, এবং যখন অদক্ষেপ পড়ে গেল, যখন তলানি রূপে পাত্রের নিচে দ্রব জমা হচ্ছে, তখন সেটা হয়ে গেছে সম্পৃক্ত। তাহলে দ্রবণের ক্ষেত্রে এই যে যেমন সম্পৃক্ত অসম্পৃক্ত অবস্থা হয়, বাতাসের ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে এরকম অবস্থাটা হয়। বাতাসও সম্পৃক্ত হয়, বাতাসও অসম্পৃক্ত হয়। বাতাসে জলীয় বাষ্প থাকে, বাতাসে জলীয় বাষ্প, পানির বাষ্প, জলীয় বাষ্প, এটা বাতাসে দ্রবীভূত অবস্থায় থাকে। এই যে আমি এই যে রুমে আছি না, এই রুমেও কিন্তু বাতাসে জলীয় বাষ্প আছে। তো বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প দ্রবীভূত করতে পারে, সেটা যদি থাকে, সেটা উপস্থিত আছে, ম্যাক্সিমাম সেটাই আছে, তাহলে সম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বায়ু। আর যদি যতটুকু দ্রব দ্রবীভূত করতে পারে, যতটুকু জলীয় বাষ্প দ্রবীভূত করতে পারে, ততটুকু জলীয় বাষ্প যদি বাতাসে অনুপস্থিত থাকে, নেই, তার চেয়ে কম আছে, তার চেয়ে বেশি তো থাকা সম্ভব না, তার চেয়ে কম আছে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত বায়ু। তো চলো এবার আমরা ব্যাপারগুলো আরেকটু ভেঙে ভেঙে বুঝি। দেখো পিছনে একটা চিত্র আঁকা আছে, দেখো এই যে একটা গ্লাস, গ্লাসে পানি নেওয়া হয়েছে। পানি নেওয়ার পরে এই যে আমি 1 চামচ চিনি দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম, দেখবা এটা পুরোটাই দ্রবীভূত হয়ে গেছে। দেখো তলানি রূপে বা অদক্ষেপ রূপে নিচে কিন্তু চিনি বা লবণ জমা হয়ে নেই, দ্রবীভূত করে নিছে। ঠিক আছে, আরো 1 চামচ দিলাম, দ্রবীভূত করে নিল। এই যে এই অবস্থা প্রাপ্ত হইলো, আরো 1 চামচ দিলাম, দ্রবীভূত করে নিল। এবার পরবর্তীতে আরো 1 চামচ দিলাম, দেওয়ার পরে এবার নাড়াচাড়া করলো, দেখলা আর দ্রবীভূত হচ্ছে না। এই যে কিছু দ্রব, সামান্য কিছু দ্রব অদক্ষেপ বা তলানি রূপে পাত্রের নিচে জমা হচ্ছে, এই যে এটা অদ্রবীভূত দ্রব। তাহলে আর দ্রব দ্রবীভূত হচ্ছে না, তাহলে কি হয়েছে, যতটুকু ধারণ করতে পারে ততটুকু উপস্থিত আছে। তাহলে এই দ্রবণে যতটুকু যতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে তা দ্রবীভূত আছে, তা দ্রবীভূত আছে। তুমি যদি এক্সট্রা দ্রব অ্যাড করো, তাহলে তলানি রূপে নিচে জমা হবে। তাহলে এই দ্রবণটাকে তখন বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এটা সম্পৃক্ত হয়ে গেছে, যেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে এর আগে যখন এখানে ছিল, এই যে দেখো এখানে আরো কিছু নিতে পারবে। ঠিক আছে, দেখো অদক্ষেপ পড়ে নাই, আরো কিছু দ্রব এখানে অ্যাড করা যাবে। তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ। তার মানে যতটুকু দ্রব দ্রবীভূত করতে পারে তা উপস্থিত নেই এখানে। হ্যাঁ, যতটুকু দ্রবীভূত করতে পারে তার চেয়ে কম আছে, তার চেয়ে কম দ্রব দ্রবীভূত আছে, তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। বুঝলা, সহজ না? তাহলে অদক্ষেপ বা তলানি দেখলে আমি কি বুঝবো, যে ওটা সম্পৃক্ত হয়ে গেছে। ঠিক আছে, স্যাচুরেটেড হয়ে গেছে। আর এর আগে কি ছিল, আনস্যাচুরেটেড ছিল, অর্থাৎ অসম্পৃক্ত ছিল। তাহলে অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ, এগুলো তো আমরা বুঝলাম। এইবার আসো আমরা অসম্পৃক্ত বায়ু আর সম্পৃক্ত বায়ু বুঝবো। আমার দ্রবণ নিয়ে কোনো কাজ নাই, ও ছোটবেলায় শেখা হয়ে গেছে। আমার দ্রবণ নিয়ে কোনো কথা নাই, আমার কথা হচ্ছে বায়ু নিয়ে, সম্পৃক্ত বায়ু অসম্পৃক্ত বায়ু নিয়ে। তাহলে আমি কি বলছিলাম, বায়ুতে নাকি জলীয় বাষ্প দ্রবীভূত থাকে। এই যে আমি যে রুমে অবস্থান করতেছি, তুমি যে রুমে এখন অবস্থান করতেছো, এই রুমের বাতাসে জলীয় বাষ্প আছে, রুমে তো বাতাস আছে, এটা তো আগে মানো। তাহলে রুমে যদি বাতাস থাকে, তাহলে এই বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত আছে। এবার অনেকের মনে হতে পারে, না ভাই বাতাসে কেমনে জলীয় বাষ্প দ্রবীভূত আছে। আসো আমরা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করি যে আসলে বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত আছে কিনা, পানি বাতাসের জলীয় বাষ্প বা পানি উপস্থিত আছে কিনা। ঠিক আছে, জলীয় বাষ্প মানে কি, মানে পানির বাষ্প, সহজ কথা। তো দেখি সেটা দ্রবীভূত আছে কিনা, আমরা এক্সপেরিমেন্ট করব। কিভাবে এক্সপেরিমেন্ট করবা, তুমি ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করবা। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল, একটা মনে করো যে কোকের ক্যান, ঠিক আছে, বা একটা ঠান্ডা পানির বোতল, বা ধরো যে আইসক্রিমের একটা প্যাকেট, তুমি ফ্রিজ থেকে বের করবা। বের করে
ডাইনিং টেবিলের উপরে রেখে দাও, টেবিলের উপর কিছুক্ষণ রেখে দাও। রেখে দিলে দেখবা এই অবস্থা হবে, এই যে বোতলটা, এই বোতলের গায়ে দেখবা পানির ফোঁটা 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 পানি জমে গেছে। ঠিক আছে, দেখো আমি এখানে চিত্র দেখাইছি, দেখো এই যে পানির দুইটা পানির বোতল আছে, দেখো পানির বোতলের গায়ে দেখো ফোঁটা 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 পানি জমছে। ঠিক আছে, এই যে কোকের যে ক্যানটা আছে, এই ক্যানটার গায়ে দেখো ফোঁটা 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 পানি জমছে। ফ্রিজ থেকে বের করে রাখলে দেখবে এটা হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে তুমি ফ্রিজ থেকে বের করে রাখার পরে এই যে বোতলের গায়ে যে পানির ফোঁটা জমা হইলো, বিন্দু 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 পানি জমা হইলো, বা অনেক সময় দেখবা অনেকক্ষণ ধরে রেখে দিলে দেখবা নিচে পানি জমে গেছে। ঠিক আছে, বোতলের নিচে দেখবা এরকম পানি জমে গেছে, নিচে অনেক পানি জমে গেছে। তো এই পানিটা আসলো কোত্থেকে? বোতলের ভেতর থেকে বাইরে চলে আসছে? না, বোতলের ভেতর থেকে বাইরে আসেনি। বোতলের ভেতর থেকে তো বাইরে আসতে পারবে না, এটা তো সম্ভব না, তাই না? তাহলে এই পানিটা আসলো কোত্থেকে? এই পানিটা আসলে বাতাস থেকে আসলো, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প দ্রবীভূত অবস্থায় ছিল। এবার কি হয়েছে, যখন এই বোতলের সংস্পর্শে, এই বোতলের সংস্পর্শে যখন বাতাস আসছে, এই যে বাতাস, আশেপাশের বাতাস যখন এই বোতলের সংস্পর্শে আসছে, তখন বাতাসে তো জলীয় বাষ্প আছে। এবার জলীয় বাষ্প ফ্রিজ থেকে বের করছো তুমি, এই বোতলটা, বোতলটা তুমি ফ্রিজ থেকে বের করছো, ঠান্ডা, তাই না? ঠান্ডা, এর টেম্পারেচার অনেক কম। তাহলে যখন বাতাসের আশেপাশে, যখন বাতাস, এই বোতলের আশেপাশে যে বাতাসটা আছে, সেই বাতাসটা যখন বোতলের সংস্পর্শে আসছে, তখন কম তাপমাত্রায়, ফ্রিজ থেকে বের করছো, তাপমাত্রা কম, তাহলে কম তাপমাত্রায় বাতাসে যে জলীয় বাষ্প উপস্থিত আছে, সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গেছে। তাহলে জলীয় বাষ্প হচ্ছে পানির বাষ্পাভিত রূপটা, তো সেটা যখন ঘনীভূত হবে, জলীয় বাষ্প যখন ঘনীভূত হবে, তখন কিসে পরিণত হবে? পানিতে পরিণত হবে। তাহলে এই যে বোতলের গায়ে যে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু পানি জমছে, এই পানি আসলে বাতাসে উপস্থিত যে জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্পের ঘনীভূত অবস্থা। তাহলে এই বিন্দু বিন্দু পানির ফোঁটার উৎস কোথায়? উৎস হচ্ছে বাতাস, বাতাসের জলীয় বাষ্প দ্রবীভূত অবস্থায় ছিল। কি কথা বুঝলাম? তাহলে বাতাসে যে জলীয় বাষ্প উপস্থিত থাকে, এর প্রমাণ কিন্তু আমরা পাইলাম। এর বিভিন্ন রকম ঘটনা দেখা যায়। অনেক সময় তুমি দেখবা, মনে করো যে রুমের ভিতর যদি তুমি এসি ছেড়ে দাও, ঠিক আছে, রুমের ভিতর মনে করো এসি ছাড়া আছে এবং এসির টেম্পারেচার অনেক কমানো আছে, তাহলে দেখবা তোমার ধরো যে রুমের যে থাই গ্লাস থাকে না, থাই গ্লাস আমরা অনেক সময় জানলায় থাই গ্লাস ব্যবহার করি বা ব্যালকনিতে দরজায় থাই গ্লাস ব্যবহার করি, দেখবা যদি টেম্পারেচার, রুমের টেম্পারেচার অনেক কম করে দাও, এসি ছেড়ে অনেক টেম্পারেচার কম করে দাও, তাহলে দেখবা থাই গ্লাস বেয়ে বেয়ে বাইরে থেকে পানি পড়তেছে। তো এই বাইরে থাই গ্লাসে পানিটা আসলো কোত্থেকে? থাই গ্লাস বেয়ে বেয়ে যে পানি পড়তেছে, ফোটা 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 যে পানি জমে গেছে থাই গ্লাসে, এটা আসলো কোত্থেকে? এটা আসলো আসলে বাতাসে উপস্থিত জলীয় বাষ্প থেকে। যখন তুমি রুমে এসি ছেড়ে রাখছো, রুমের টেম্পারেচার অনেক কমে গেছে, তো রুমের টেম্পারেচারটা, ভেতরে টেম্পারেচারটা কম, কিন্তু বাইরের টেম্পারেচারটা তো বেশি। এবার বাইরের বাতাস তো গরম, সেই গরম বাতাস যখন থাই গ্লাসের সংস্পর্শে আসছে, তখন ভেতরের টেম্পারেচার যেহেতু কম, থাই গ্লাসের সংস্পর্শে বাতাস আসছে, ঘনীভূত হয়ে গেছে, বাইরের বাতাসটা ঘনীভূত হয়ে গেছে। তো বাইরের বাতাসে যে উপস্থিত জলীয় বাষ্প, সেটা যখন ঘনীভূত হয়ে যাবে, তখন সেটা পানিতে পরিণত হবে এবং সেই পানি ফোঁটা ফোঁটা হিসাবে থাই গ্লাসের গায়ে জমা হবে, বা যখন অনেক বেশি পানি হয়ে যাবে, তখন দেখবা থাই গ্লাস বেয়ে বেয়ে পানি পড়ছে। তাহলে পানির উৎসটা কোথায় বোঝা গেল? জলীয় বাষ্পের উৎসটা কোথায় বোঝা গেল? তাহলে বাতাসে জলীয় বাষ্প উপস্থিত থাকে, এটা আমরা বুঝলাম। এবার এই জলীয় বাষ্প সম্পৃক্ত অসম্পৃক্ত দুই ধরনের হইতে পারে। কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তুমি চিন্তা করো তো, তুমি যে রুমে আসো, তুমি এখন যে রুমে অবস্থান করতেছো, সেই রুমের বায়ুতে ধরো যে একটা পুকুর আছে বা একটা দিঘি আছে, সেই দিঘির সমস্ত পানি বাষ্পভূত করে তুমি যে রুমে অবস্থান করতেছো, সেই রুমের বাতাসে রাখা সম্ভব? মনে করো বাতাসে তো জলীয় বাষ্প থাকে, আমরা বুঝলাম। তো একটা পুকুরের সমস্ত পানি, তুমি যে রুমে অবস্থান করতেছো, সেই রুমের বায়ুতে সেই সমস্ত পানি বাষ্পভূত করে রাখা কি সম্ভব? বলতো না, এটা কখনোই সম্ভব না। তাহলে বাতাসের একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে। ধরো এক গ্লাস পানি, সেই এক গ্লাস পানিতে তুমি মনে করো যে 1 প্যাকেট লবণ, 2 কেজি প্যাকেটের 1 প্যাকেট লবণ তুমি মনে করো 1 গ্লাস পানির মধ্যে ঢেলে দিলে, তাহলে বলতো কখনো এটা দ্রবীভূত করা সম্ভব? মাত্র 1 গ্লাস পানি, তার মধ্যে তুমি 2 কেজি লবণ ঢেলে দিছো বা 2 কেজি চিনি ঢেলে দিছো, তো এটা কি কোনোদিন দ্রবীভূত করবে? করবে না। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য দ্রবীভূত করার ক্ষমতা থাকে। ঠিক তেমনি একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনের বায়ুতে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প দ্রবীভূত থাকতে পারে। তুমি যে রুমে অবস্থান করতেছো, সেই রুমে, আমি যে রুমে অবস্থান করতেছি, সেই রুমের বায়ুতে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে। তার তুলনায় যদি কম থাকে, তাহলে সেইটা অসম্পৃক্ত বায়ু। আর যদি তার তুলনায় বেশি, তো থাকা সম্ভব না, বেশি কখনোই থাকতে পারবে না। বেশি জলীয় বাষ্প কেমনে ধারণ করবে? যতটুকু ধারণ করা সম্ভব তার চেয়ে বেশি তো ধারণ করতে পারবে না। তাহলে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারবে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু, ততটুকু জলীয় বাষ্প যদি উপস্থিত থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু। আর যদি উপস্থিত না থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। কি বুঝলাম? তা আমরা এখন সেই জিনিসটা বুঝতে চাই। ধরো এইটা হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনে, দেখো এগুলো তার একে বোঝানো যায় না, বাতাস তো আর দেখা যায় না যে আমি একে বুঝাবো, তো জাস্ট বোঝার জন্য আমি একটু আঁকছি আর কি। ধরো এই যে সাদা সাদা গোলগুলো দেওয়া হয়েছে সাদা কালি দিয়ে, এগুলো হচ্ছে বায়ুর অণু, মানে
আদর্শ গ্যাসের অণু। বায়ু মানে তো মানে বাতাস মানে হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলাই। নাইট্রোজেন বেশি আর কি, নাইট্রোজেন বেশি পার্সেন্টেজে বেশি। তো এই যে আদর্শ গ্যাসের অণুগুলো, এগুলো খুবই ক্ষুদ্র, ছোট 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 অণু। তো এই আদর্শ গ্যাসের অণুগুলো ধরো নির্দিষ্ট আয়তনের, বায়ু হচ্ছে এতটুকু, এই যে একটা আয়তন, এইটুকুতে এই যে কিছু পরিমাণ বাতাস আছে। এবার এই বাতাসে প্রথমে দেখো এখানে কোনো জলীয় বাষ্প নেই, এগুলো সবগুলো হচ্ছে বাতাসের অণু, ক্ষুদ্র 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 কোনো আদর্শ গ্যাসের অণু, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের অণু। তাহলে এটা হচ্ছে একেবারে মানে ড্রাই, একেবারে শুষ্ক বাতাস। ঠিক আছে, এখানে কোনো জলীয় বাষ্প নেই, একেবারে শুষ্ক বাতাস। দেখো জলীয় বাষ্পের কোনো কণা নাই, এটা হচ্ছে শুষ্ক বাতাস। তাহলে এই যে এই সিম্বলটা দিয়ে আমি হচ্ছে বাতাস বা আদর্শ গ্যাসের অণু দেখাচ্ছি, বাতাস বা আদর্শ গ্যাস অণু। আর জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে H2O। ঠিক আছে, জলীয় বাষ্প, জলীয় বাষ্পের অণুগুলা আদর্শ গ্যাসের অণুর তুলনায় অনেক বড় বড়, এই যে এরকম। জলীয় বাষ্প H2O কিন্তু আদর্শ গ্যাস না। ঠিক আছে, আদর্শ গ্যাস মানে বাতাস, বাতাসের মধ্যে জলীয় বাষ্পের অণু। তো জলীয় বাষ্পের অণুগুলা কিন্তু বড় বড়। তো জলীয় বাষ্পের অণু, এটা হচ্ছে জলীয় বাষ্পের অণু, জলীয় বাষ্প অণু, এগুলো আকার একটু বড়। তো দেখো এখানে কোনো জলীয় বাষ্পের অণু নাই, এই যে এই সিম্বলটা দিয়ে আমি জলীয় বাষ্পের অণু বোঝাচ্ছি, এখানে কোনো জলীয় বাষ্পের অণু নাই। তাহলে বাতাসটা 100% শুষ্ক বাতাস, এই বাতাসে কোনো জলীয় বাষ্প নাই, জলীয় বাষ্প উপস্থিত নাই। এইবার আসো, এই বাতাসের তো নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে। তো এইবার দেখো বাতাসে কিছু পরিমাণ জলীয় বাষ্প, ধরো যে পুকুর, দিঘি, সমুদ্র, তার পানি বাষ্পভূত হয়ে এই যে বাতাসের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই যে নির্দিষ্ট আয়তনের বায়ু, এই নির্দিষ্ট আয়তনের বায়ু দেখো কিছু পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে রাখছে। এই যে জলীয় বাষ্পের অণুগুলা আছে, এই যে বাতাসের অণু বা আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে দেখো কিছু জলীয় বাষ্পের অণু আছে। এখন কথা হচ্ছে কি, যতটুকু ধারণ করতে পারে ততটুকু কি আছে? উত্তর হচ্ছে না, আরো ধারণ করতে পারে কিন্তু তার তুলনায় কম আছে। আরো ধারণ করা সম্ভব, এখানে আরো ধারণ করা সম্ভব। এই যে এখানে দেখো, এখানে আর একটা অণু রাখা সম্ভব, এখানে আর একটা জলীয় বাষ্পের অণু রাখা সম্ভব, এখানে একটা জলীয় বাষ্পের অণু রাখা সম্ভব, এখানে একটা জলীয় বাষ্পের অণু রাখা সম্ভব। তো যতটুকু ধারণ করতে পারে ততটুকু কিন্তু নাই, তাহলে তার তুলনায় কি আছে? কম আছে। তাহলে যদি তার তুলনায় কম থাকে, ম্যাক্সিমাম ধারণ ক্ষমতার যদি কম থাকে, তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু। অসম্পৃক্ত, এখনো সম্পৃক্ত হয়নি, স্যাচুরেটেড হয়নি, তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত বায়ু বা অসম্পৃক্ত বাতাস। এইবার আসো দেখো, যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে, এই চিত্রে দেখো মানে কোনো মতে আমি বোঝানোর ট্রাই করছি যে যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে দেখো ততটুকু জলীয় বাষ্প আছে। আর তেমন কোনো ফাঁকা জায়গা নাই যেখানে জলীয় বাষ্পের অণু ঢুকে থাকতে পারবে। তাহলে জলীয় বাষ্পের অণু যতটুকু রাখা সম্ভব, দেখো যতটুকু রাখা সম্ভব ততটুকু জলীয় বাষ্পের অণু আছে। কি ক্লিয়ার? তাহলে যতটুকু রাখা সম্ভব ততটুকু জলীয় বাষ্পের অণু যদি উপস্থিত থাকে, এর চেয়ে বেশি আর রাখা সম্ভব না, ম্যাক্সিমাম যতটুকু রাখা সম্ভব ততটুকু উপস্থিত আছে। তাহলে এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু, এটাকে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু। এই যে বায়ুটা এখন সম্পৃক্ত হয়ে গেছে, ঠিক আছে, বায়ুটা এখন কেমন হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। তো অসম্পৃক্ত বায়ু এটা, আর সম্পৃক্ত বায়ু এটা। এইবার আসো দেখো, আমি উপরে আরেকটা জিনিস লিখছিলাম যে অসম্পৃক্ত এবং সম্পৃক্ত বায়ু ও বাষ্পচাপ। দেখো তুমি বলো তো, বাতাসের তো একটা চাপ আছে, বায়ুমণ্ডলের চাপ, আমরা বলি না বাতাসের চাপ। তো শুষ্ক অবস্থায় বাতাসের চাপ বেশি, নাকি অসম্পৃক্ত অবস্থায় বাতাসের চাপ বেশি, নাকি সম্পৃক্ত অবস্থায় বাতাসের চাপটা বেশি? একটু বুদ্ধি খাটায় বলো তো। দেখো এখানে শুষ্ক বায়ুর চাপ, বাতাসে কোনো জলীয় বাষ্প নেই, তাহলে শুষ্ক বায়ুর চাপ দ্যাট মিনস শুধু বায়ুর চাপ। এখানে শুষ্ক বায়ুর চাপ দ্যাট মিনস শুধু বায়ুর চাপ, পি অ্যাটমসফিয়ারিক প্রেসার, শুধু বায়ুর চাপ। ঠিক আছে, শুধু বায়ুর চাপ, শুষ্ক বায়ুর চাপ, শুধু বায়ুর চাপ, শুধু বায়ুর চাপ। কিন্তু যখন বাতাসে জলীয় বাষ্প উপস্থিত থাকবে তখন বায়ুর চাপ কিন্তু শুধু শুষ্ক বায়ুর চাপ না, কারণ বাতাসে আরো জলীয় বাষ্প আছে। তাহলে বাতাস এখন আগের চেয়ে বেশি ভারী, তাহলে চাপ আরো বেশি, প্রেসার আরো বেশি, চাপের পরিমাণ আরো বেড়ে গেছে। তাহলে সিক্ত বায়ু, এই যে এইগুলো হচ্ছে সিক্ত বায়ু, ওটা ছিল শুষ্ক আর এটা হচ্ছে সিক্ত, এই দুইটা হচ্ছে সিক্ত বায়ু। দেখো আগে বাতাসে জলীয় বাষ্প ছিলই না, শুষ্ক, তাহলে বাতাসের চাপ বলতে আমি শুষ্ক বায়ুর চাপ, শুধু বায়ুর চাপটাই বুঝবো। কিন্তু এবার কিন্তু বাতাসের চাপ বলতে শুধু বায়ুর চাপ, শুধু শুষ্ক বায়ুর চাপ, বায়ুর চাপ বোঝা যাবে না। তাহলে এর সাথে কি, এর সাথে জলীয় বাষ্পের চাপটাও আছে। তাহলে এবার বায়ুর চাপটা হচ্ছে, এবার বায়ুর চাপ, বায়ুর চাপ ধরো পি, পি দিয়ে লিখলাম, এই পিটা হচ্ছে শুষ্ক বায়ুর চাপ। শুষ্ক অবস্থায় বায়ুর চাপ, জলীয় বাষ্প নেই। ধরো এই যে বাতাসের জলীয় বাষ্পের যে কণাগুলো আছে, কণাগুলো নাই, তাহলে কণাগুলো বাদ দিয়ে তাহলে শুষ্ক বায়ুর চাপ, শুষ্ক বায়ুর চাপ প্লাস হচ্ছে আলাদা করে জলীয় বাষ্পের চাপ।
আলাদা করে জলীয় বাষ্পের চাপ। তো শুষ্ক বায়ুর চাপ, এটাকে আমি পি নট বা পি অ্যাটমসফেরিক প্রেসার PATM দিলাম। আর জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্প উপস্থিত থাকলে যে চাপটা, সেটা জলীয় বাষ্পের চাপ। এটা শুধুমাত্র জলীয় বাষ্পের চাপ। তাহলে জলীয় বাষ্পের যে চাপটা, সেটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে লিখলাম, বা বড় হাতের এফ দিয়েও চাইলে লিখতে পারি। তাহলে অতএব পি ইকুয়াল টু, বায়ুর চাপ এখন পি ইকুয়াল টু পি অ্যাটমসফেরিক প্রেসার প্লাস হচ্ছে এফ। ঠিক আছে, এটা হচ্ছে এখন বায়ুর চাপ। তাহলে এখন বায়ুর চাপ হচ্ছে শুষ্ক বায়ুর চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ। এইবার তুমি বলো তো, বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে, এটা তো পি অ্যাটমসফেরিক প্রেসার, এটা তো কমন। এবার বাতাসে যদি জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকে, তাহলে বায়ুর চাপটা বেশি হবে। বাতাসে যদি জলীয় বাষ্পের উপস্থিতি কম থাকে, তাহলে বায়ুর চাপটা, টোটাল বায়ুর যে প্রেসারটা, সেই প্রেসারটাও এবার কম হবে। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি যত বেশি, বায়ুর চাপ তত বেশি। কি ক্লিয়ার? বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি, ভর যত বেশি হবে, জলীয় বাষ্প তত বেশি হবে, জলীয় বাষ্পের চাপটাও তত বেশি হবে। তাহলে জলীয় বাষ্পের চাপ ছোট হাতের এফ, এটা হচ্ছে জলীয় বাষ্পের ভরের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। তুমি একটা জিনিস চিন্তা করো তো, তোমার ব্যাগে 2টা বই আছে, তুমি ব্যাগটা ঘাড়ে করে রাখছো। তো ব্যাগের মধ্যে 2টা বই থাকলে যে পরিমাণ চাপ হবে, ব্যাগের মধ্যে 2টার জায়গায় 10টা বই আছে, তাহলে চাপটা আরো বেশি হবে না? ব্যাগ আরো বেশি ভারী হয়ে গেছে, তোমার কাঁধে আরো বেশি চাপ পড়বে। তাহলে বাতাসে জলীয় বাষ্প যত বেশি ঢুকবে, জলীয় বাষ্পের চাপটাও তত বেশি হবে। এটা তো কমন সেন্স। দেখো, এই অবস্থায় চাপটা কম, এই অবস্থায় চাপটা বেশি, কারণ এখানে জলীয় বাষ্প যতটুকু আছে তার চেয়ে এখানে জলীয় বাষ্প আরো বেশি আছে। তাহলে তুমি এবার বলো তো, সম্পৃক্ত বায়ুর চাপটা বেশি নাকি অসম্পৃক্ত বায়ুর চাপটা বেশি? বলো, বুঝো বলো। সম্পৃক্ত বায়ুর চাপটাই হচ্ছে সবচেয়ে বেশি। আর এর আগে তো অসম্পৃক্ত অবস্থা ছিল, মানে যা ধারণ করতে পারে তার তুলনায় কম ছিল, তাহলে জলীয় বাষ্পের চাপটাও কম হবে। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ যত বায়ুতে বাড়বে, জলীয় বাষ্পের চাপটাও তত বাড়বে। তো সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের পরিমাণ তো ম্যাক্সিমাম, তাহলে ওই অবস্থায় চাপটাও হবে ম্যাক্সিমাম। কি ক্লিয়ার? তাহলে এইবার আসো, সম্পৃক্ত আর অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? সহজ কথা, সম্পৃক্ত বায়ু যে পরিমাণ চাপ দেয়, সেটা হচ্ছে, যে পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। আর অসম্পৃক্ত বায়ু যে পরিমাণ চাপ দেয়, সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। খুব সহজ কথা। তাহলে আমরা এখান থেকে 4টা ডেফিনেশন শিখলাম, কিন্তু 4টা ডেফিনেশন। সম্পৃক্ত বায়ু কাকে বলে, অসম্পৃক্ত বায়ু কাকে বলে, সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে। কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প দ্রবীভূত রাখা সম্ভব, সেই পরিমাণ জলীয় বাষ্প যদি উপস্থিত থাকে, তাহলে সেটাকে সম্পৃক্ত বায়ু বলে। আর সম্পৃক্ত বায়ু যে চাপ দেয়, সেটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকতে পারে, তার তুলনায় যদি কম থাকে, তাহলে সেই বায়ুকে অসম্পৃক্ত বায়ু বলে। আর অসম্পৃক্ত বায়ু যে চাপ দেয়, সেটাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। কি ক্লিয়ার? আর এই অসম্পৃক্ত বা সম্পৃক্ত বাষ্পচাপটা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরের সাথে সমানুপাতিক। এই যে জলীয় বাষ্পের ভরের সাথে সমানুপাতিক, জলীয় বাষ্পের ভরটা যত বাড়বে, তত ছোট হাতের এফটা বাড়বে। আর স্বাভাবিক কথা, ছোট হাতের এফ বাড়লে তো পিটা বাড়বে, টোটাল বায়ুর প্রেসারটাও বাড়বে। বুঝছো? কি ক্লিয়ার? তাহলে এবার আসো, এবার আমরা বায়ুতে যে জলীয় বাষ্প উপস্থিত আছে, এইটা আমরা জনগণকে বুঝাইতে চাই, এটা আমরা প্রকাশ করতে চাই। তো এইটা প্রকাশ করা যায় 2 ভাবে। একটা হচ্ছে পরম আর্দ্রতার সাহায্যে, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে। তাহলে আর্দ্রতা মানে বায়ুতে যদি জলীয় বাষ্প উপস্থিত থাকে, তাহলে সেটা হচ্ছে আর্দ্র বায়ু বা সিক্ত বায়ু। তো বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিত থাকাকে বলা হয় আর্দ্রতা। তো এই আর্দ্রতাকে আমরা 2 ভাবে প্রকাশ করতে পারি, 2 ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে পরম আর্দ্রতা, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তা আসো দেখি কোনটা কি বলছে, আমরা একটু বুঝি। ঠিক আছে, তো প্রথমে আসো পরম আর্দ্রতা। 1 নম্বরটা পরম আর্দ্রতা, অ্যাবসোলিউট হিউমিডিটি। অ্যাবসোলিউট মানে পরম। তো পরম আর্দ্রতা কি বলতেছে? কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে ওই স্থানের পরম আর্দ্রতা বলে। কোন স্থানের একক আয়তনের বায়ুতে, তুমি যে রুমে আসো না, সেই রুমের তো একটা আয়তন আছে, তাই না? তো সেই রুমে কি জলীয় বাষ্প নেই? সেই রুমের বাতাসে কি জলীয় বাষ্প নেই? আছে তো। জলীয় বাষ্প যদি মনে হয় যে নেই, তুমি সাথে সাথে ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করে এনে তোমার রুমে রাখো, দেখো ওই বোতলের গায়ে পানি জমে কিনা। যদি বোতলের গায়ে বিন্দু বিন্দু পানি জমে, তার মানে তুমি যে রুমে অবস্থান করতেছো, সেই রুমের বাতাসে জলীয় বাষ্প আছে। তাহলে তুমি যে রুমে অবস্থান করতেছো, সেই রুমের বাতাসে জলীয় বাষ্প উপস্থিত আছে, এটা কনফার্ম। এবার তুমি যে রুমে অবস্থান করতেছো, ওই রুমের একক আয়তনের বায়ুতে, তুমি যে রুমে অবস্থান করতেছো, ওই রুমের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, সেটা হচ্ছে তোমার রুমের পরম আর্দ্রতা। আমার রুমের একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, একক আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, সেটা হচ্ছে আমার রুমের পরম আর্দ্রতা। তাহলে আমরা একটু ডেফিনেশনটা ছোট্ট করে লিখি, ইন ডিটেইলস লিখতে হবে না, ছোট্ট করে যতটুকু আমরা বুঝি। সেটা হচ্ছে কোন স্থানের একক আয়তনের বায়ুতে
উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে জলীয় বাষ্পের পরিমাণকে পরম আর্দ্রতা বলে। পরিমাণকে ডট 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 লিখে নিও, হ্যাঁ, পরম আর্দ্রতা বলে। বলতো পরম আর্দ্রতার একক কি হবে? পরম আর্দ্রতার একক হবে, এসআই একক হবে কেজি পার মিটার কিউব, অথবা যদি সিজিএস এককে বলি তাহলে গ্রাম পার সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব আর কি। তাহলে একক আয়তনের বায়ুতে কি পরিমাণ আছে, তাহলে নিচে আয়তন আর উপরে কি পরিমাণ জলীয় বাষ্প দ্রবীভূত আছে তার ভর, তাহলে ভর ভাগ আয়তন কেজি মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে একক হবে। তাহলে আমি যদি একটু সূত্র লেখার ট্রাই করি, পরম আর্দ্রতার সূত্র, পরম আর্দ্রতার সূত্রটা লেখার ট্রাই করি, যে পরম আর্দ্রতা ধরো তোমাকে নির্ণয় করতে দিই। তুমি যে রুমে অবস্থান করতেছো সেই রুমের আয়তন ধরো ভি, ওই রুমের আয়তনে ভি আয়তনে জলীয় বাষ্প আছে এম পরিমাণ, তাহলে অতএব একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, এম ডিভাইডেড বাই ভি, এটাই পরম আর্দ্রতা। তাহলে পরম আর্দ্রতার সূত্র হচ্ছে এম জলীয় বাষ্পের ভর, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই বায়ুর আয়তন। উপরে হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, নিচে হচ্ছে বায়ুর আয়তন, তাহলে এটাই হচ্ছে সূত্র। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, উপস্থিত জলীয় বাষ্প, আর নিচে হচ্ছে ওই বায়ুর আয়তন, ওই বায়ুর আয়তন। তাহলে তুমি বলো তো, যে আমি বললাম সাপোজ আমার রুমের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা পরম আর্দ্রতা হচ্ছে 2 গ্রাম পার মিটার কিউব, ধরো এটা আমি বললাম, বলো তো তুমি এটাতে কি বুঝলা বলো। অর্থাৎ আমি যে রুমে অবস্থান করতেছি সেই রুমের একক আয়তনের 1 মিটার কিউব আয়তনের, একক আয়তনের, এসআই এককে একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প হচ্ছে 2 গ্রাম। আচ্ছা, এটা বলে দিয়ে তোমাকে যদি বলা হয় আচ্ছা তোমার রুমের পরম আর্দ্রতা এটা, তাহলে তোমার রুমে, তুমি এখন যে রুমে অবস্থান করতেছো সেই রুমে কি পরিমাণ জলীয় বাষ্প দ্রবীভূত আছে বের করতে পারবা? হ্যাঁ পারবা। তুমি একটা ফিতা নিয়ে এসে তোমার রুমের দৈর্ঘ্য মাপবা, প্রস্থ মাপবা আর উচ্চতাটা মাপবা, মাপার পরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ দিলে পাবা আয়তন। ঐকিক নিয়ম, একক আয়তনের বায়ুতে আছে এতটুকু, অতএব টোটাল তোমার রুমের আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। কি কথা কি বুঝছো? এবার আসো আমরা এই পরম আর্দ্রতা এইটা একটা সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝবো। ধরো একটা পেটুক লোক, এই যে এই হচ্ছে একটা পেটুক লোক, তার ভুঁড়ি এইটা, ঠিক আছে, ধরো আমাদের অভিদত্ত তুষার স্যার, তো এই হচ্ছে তার হাত, আর এই হচ্ছে তার পা, আর এই হচ্ছে তার ভুঁড়ি। এবার মনে করো সে খেতে পারে, আচ্ছা খেতে পারে না, খেতে পারে পরে, তার পেটে খাবার আছে, তার পেটে খাবারের পরিমাণ 2 কেজি পার মিটার কিউব। বলো কি বুঝলা? 2 কেজি পার মিটার কিউব, কি বুঝলা? তার পেটে খাবারের পরিমাণ 2 কেজি পার মিটার কিউব, তার মানে তার ভুঁড়ির যে আয়তন, বুঝছো, তার ভুঁড়ির যে আয়তন, সেই আয়তনের প্রতি একক আয়তনে 2 কেজি করে খাবার আছে, 2 কেজি করে খাবার। আচ্ছা বলো তো, এটা দিয়ে তুমি কি বুঝলা যে তোমার অভিদাতার পেট 100% ভরা নাকি খালি? এটা কি তুমি বুঝলা? তার পেটে খাবার আছে একক আয়তনে 1 মিটার কিউব আয়তনে 2 কেজি করে, মাত্র 2 কেজি করে। একক আয়তনের বায়ুতে 2 কেজি করে জলীয় বাষ্প আছে, একক আয়তনের ভুঁড়িতে 2 কেজি করে খাবার আছে। তো এটা দিয়ে কি তুমি বুঝলা যে অভিদাতার ভুঁড়িটা 100% ভরা নাকি খালি? এটা কি বুঝলা? এটা কি তুমি বুঝলা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? বুঝলা? আরো কয়েক কেজি খাবার, আরো ধরো 10 কেজি খাবার অভিদাতা খাইতে পারবে কি পারবে না, এটা কি তুমি বুঝলা? এটা কিন্তু তুমি বুঝলা না। তুমি খালি এইটুকু জানলা তার পেটে কি পরিমাণ খাবার আছে, একক আয়তনে কি পরিমাণ খাবার আছে এইটা তুমি জানলা, কিন্তু সে আরো কিছু খাবার খাইতে পারবে কিনা, তার পেট 100% ভরা কিনা, এইটা কিন্তু আমরা জানলাম না। অর্থাৎ আমরা যে জিনিসটা জানলাম না সেটা হচ্ছে বায়ু সম্পৃক্ত কিনা, এইটা আমরা জানলাম না। বায়ুতে আরো কিছু জলীয় বাষ্প দ্রবীভূত করা যাবে কিনা পরম আর্দ্রতা দিয়ে, সেইটা আমরা জানতে পারলাম না। আমরা শুধু এইটুকু জানতে পারলাম যে তুমি যে রুমে অবস্থান করতেছো সেই রুমের একক আয়তনে 2 গ্রাম জলীয় বাষ্প আছে, কিন্তু ওই রুমে আরো কিছু জলীয় বাষ্প রাখা যাবে কিনা সেইটা আমরা জানতে পারলাম না। ওই রুমের যে বায়ুটা সেটা 100% সম্পৃক্ত কিনা সেইটা আমরা জানতে পারলাম না, স্যাচুরেটেড হয়েছে কিনা সেইটা কিন্তু আমরা জানতে পারলাম না। তো এইটা কিন্তু একটা সমস্যা, এটা পরম আর্দ্রতার একটা সমস্যা। এই সমস্যা দূর করার জন্য আমরা আরেকজন পণ্ডিতকে নিয়ে আসলাম, সে আমাদের এই সমস্যাটা দূর করে বলে দিবে
যে অভিদাদার ভুঁড়িটা 100% ভরা নাকি একটু খালি জায়গা আছে, অভিদাদা আরো কিছু খাইতে পারবে কিনা, অর্থাৎ বায়ুতে আরো কিছু জলীয় বাষ্প দেওয়া যাবে কিনা, এইটা আমরা কিন্তু বুঝে যাবো। কি কথা কি বুঝছো? তাহলে আরেকজন পণ্ডিতকে নিয়ে আসতে হবে যে আমাদের এটা বলতে পারবে। তো সেই পণ্ডিতের নামই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা এ পারে নাই, এ আমাদের এই জিনিসটা বলতে পারে নাই, এই কারণে এরে আমরা অতটা গুরুত্ব দিব না। তাহলে আমাদের গুরুত্ব পাবে হচ্ছে, সবচেয়ে বেশি গুরুত্ব পাবে হচ্ছে কে? আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আর্দ্রতা প্রকাশ করার 2 নম্বর যে মেথডটা আপেক্ষিক আর্দ্রতা, এটাই হচ্ছে মূল আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, এই আপেক্ষিক আর্দ্রতা এ আমাদের বলে দিতে পারবে বায়ু 100% সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, এটা আমাদের বলে দিতে পারবে। বায়ুতে আরো কিছু জলীয় বাষ্প দেওয়া যাবে কি যাবে না, এ আমাদের বলে দিতে পারবে। যেটা আমাদের বলে দিতে পারতেছিল না, কে বলে দিতে পারতেছিল না? সে হচ্ছে পরম আর্দ্রতা, এ আমাদের বলতে পারতেছিল না। তাহলে ওর ব্যর্থতাগুলো দূর করার জন্য হাজির হয়েছে আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা কি বলতেছে, আসো আগে ডেফিনেশনটা আমরা লিখে ফেলি। ডেফিনেশনটা বলতেছে যে কি পরিমাণ খাবার আছে ডিভাইডেড বাই কি পরিমাণ খাইতে পারতো তার শতকরা অনুপাত। বুঝলা? কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প দ্রবীভূত আছে এবং কি পরিমাণ জলীয় বাষ্প ওই তাপমাত্রায় দ্রবীভূত করা যাবে, ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা, তার শতকরা অনুপাতকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে। তাহলে আমরা একটু লিখে ফেলি। কোন নির্দিষ্ট তাপমাত্রায়, এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা কথা, কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্প ও ওই তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্প, সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। বুঝছো? তার মানে কি দাঁড়াইলো, কি পরিমাণ খাইলাম ডিভাইডেড বাই কি পরিমাণ খাইতে পারলাম তার শতকরা অনুপাত। যেমন আমি বললাম কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 80%, মানে কি বায়ুর আপেক্ষিক আর্দ্রতাকে আর দিয়ে প্রকাশ করা হয়। বুঝছো? আর 80%, এই কথার অর্থটা কি? অর্থ হচ্ছে কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করা সম্ভব তার 80% আছে, 20% এখনো ফাঁকা। তার মানে বায়ু এখনো 100% সম্পৃক্ত হয়নি, সম্পৃক্ততার লেভেল এসে 80%, এখনো 20% অসম্পৃক্ত আছে। ঠিক আছে, ফাঁকা আছে। তাহলে বায়ু সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এইটা কিন্তু আমরা বুঝতে পারলাম, যেটা আগে আমরা বুঝতে পারতেছিলাম না সেইটা কিন্তু এখন বুঝতে পারলাম। আসো আমরা আর একটু উদাহরণটাকে ভেঙে লিখি। এই যে আমরা একটু আগে যে উদাহরণটা শিখলাম, এই যে এই হচ্ছে ভুঁড়ি, ঠিক আছে, এটা মাথা, 2টা চোখ, একটা নাক, একটা মুখ, 2টা হাত আর 2টা পা। ঠিক আছে, এবার এই যে লোকটা এ খাইতে পারে, ঠিক আছে, খেয়েছে আর খেতে পারে। ধরো খেয়েছে 8 কেজি খাবার, কিন্তু খেতে পারে 10 কেজি খাবার। যে খেতে পারে কতটুকু? খেতে পারে 10 কেজি। এবার তাকে জিজ্ঞেস করো তার পেট কত পার্সেন্ট ভরছে। তার পেট যত পার্সেন্ট ভরছে সেটাই হচ্ছে তার আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর এটা সমান সমান, দেখো কি লিখছি, কোন নির্দিষ্ট আয়তনের, কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, উপস্থিত জলীয় বাষ্পের ভর ও ওই তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরের অনুপাতকে। তাহলে উপরের ওই বাংলা কঠিন কথাবার্তা বাদ দাও। নির্দিষ্ট আয়তনের বায়ুতে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরের শতকরা অনুপাত একেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। 80%। নির্দিষ্ট আয়তনের ভুঁড়িতে উপস্থিত খাবার এবং খাইতে পারে যতটুকু খাবার তার শতকরা অনুপাতকে ওই ভুঁড়ির আপেক্ষিক আর্দ্রতা বলে। বুঝলা? ঠিক আছে, তাহলে একই রকম জিনিস না? তাহলে এইভাবে বুঝতে হবে, এই যে ভুঁড়িতে খাবার, এবার দেখো যে এই ভুঁড়িটা
ফাঁকা আছে কিনা এইটা আমরা কিন্তু এবার জানতে পারলাম, যেটা আগে জানতে পারতেছিলাম না। তাহলে ভুঁড়িতে কি পরিমাণ খাবার আছে এইটা আমরা দুই ভাবে বলতে পারি, এক পরম আর্দ্রতার সাহায্যে, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে। অর্থাৎ বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা আমরা দুই ভাবে বলতে পারি, এক পরম আর্দ্রতার সাহায্যে আর দুই আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে। তাহলে পরম আর্দ্রতার সাহায্যে এটা জানা যায় একক আয়তনে কি পরিমাণ আছে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতার সাহায্যে এটা জানা যায় যে কতটুকু রাখতে পারতো আর কতটুকু আছে তার শতকরা অনুপাত। অর্থাৎ বায়ু সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত জানতে পারি, বায়ুতে ফাঁকা জায়গা আছে নাকি নেই সেটা আমরা জানতে পারি। কি কথা কি বুঝছো? তো আমাদের বেশিরভাগ কাজে লাগবে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। অনেক সময় 2 মার্কের প্রশ্ন আসে এই দুইটার মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য হিসাবে। আপেক্ষিক আর্দ্রতা গ্রহণযোগ্য কেন? ওই যে এর ব্যর্থতাগুলো দূর করে দেওয়ার জন্য আপেক্ষিক আর্দ্রতা তার উপস্থিতি। বুঝতে কি পারছো? বলো দেখি তোমাদের কমেন্ট দেখি। ওকে, তাহলে সবাই বুঝছো নাকি? এই অভিদাদারা আবার বইলো টইলো না, বুঝছো? অভিদাদা কিন্তু তাইলে আমরা ধরবে। তাহলে এবার আসো, আমরা আপেক্ষিক আর্দ্রতা বুঝলাম, এইবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, এটাই হচ্ছে এই অধ্যায়ের মূল জিনিস, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক অনেকে ইন্টার পরীক্ষা শেষ করে দেয়, অ্যাডমিশন টেস্ট শেষ, কিন্তু তারপরও বোঝে না শিশিরাঙ্ক এটা খায় নাকি মাথায় দেয়। শিশিরাঙ্ক এইটা আমরা একটু বুঝবো, এবং এর সাথে আমরা আপেক্ষিক আর্দ্রতার কি সম্পর্ক এটা একটু দেখবো। শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, ঠিক আছে, ডিউ পয়েন্ট বলে এটা। তো শিশিরাঙ্ক কি জিনিস সেটা আমরা একটু বুঝতে চাই, আসো দেখি। আগে আমরা একটু শিশিরাঙ্কের সংজ্ঞা লিখি, বুঝছো? আসো, সংজ্ঞা বুঝি বা না বুঝি লিখি। তো খুব সহজ সংজ্ঞা হচ্ছে যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে, তার মানে শিশিরাঙ্ক একটা তাপমাত্রা। তাহলে আগে বোঝো শিশিরাঙ্ক কি, চাপ না আয়তন? বলো, চাপ নাকি আয়তন? চাপও না আয়তনও না, কি তাইলে? তাপমাত্রা। আচ্ছা, তাহলে যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে, শিশির পড়তে শুরু করে, বা যে তাপমাত্রার নিচ থেকে শিশির পড়তে শুরু করে, বুঝছো? সংক্ষেপে লিখলাম, যে তাপমাত্রার নিচ থেকে শিশির পড়তে শুরু করে, বা যে তাপমাত্রা থেকে শিশির পড়া শুরু হয় আর কি। আর একটা সুন্দর সংজ্ঞা আছে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু, নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, জলীয় বাষ্প দ্বারা, এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প, এক্সট্রা অ্যাড করব না, এর মধ্যে যা জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হয়, তাকে শিশিরাঙ্ক বলে। এই হচ্ছে ছোট্ট একটা সংজ্ঞা, শিশিরাঙ্ক বলে। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? উত্তর হচ্ছে না, বুঝি নাই। ঠিক আছে, উত্তর হচ্ছে না, বুঝি নাই, কারণ আমি বই থেকে মুখস্থ লিখছি, তোমরাও দেখছো, খালি বোঝো নাই, আসলেই বোঝো নাই। ঠিক আছে, বুঝতে হবে না, ওগুলা ইচ্ছা হয়েছে তাই লিখছি। কেন লিখছি? আমার ইচ্ছাতে লিখছি, তোমাদের বুঝতে হবে না ওগুলা। দেখি এই সংজ্ঞা তুমি দিতে পারো, এই সংজ্ঞা তুমি দিতে পারো কিনা আমরা দেখবো, সংজ্ঞা মুখস্থ করার কিছু নাই। তো চলো শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতার সম্পর্কটা আমরা দেখবো। এই যে এই পাশে এই যে আপেক্ষিক আর্দ্রতা লিখলাম না, এই আপেক্ষিক আর্দ্রতার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু, দেখো একটু লিখে রাখি, আর ইকুয়াল টু ছোট এফ ডিভাইডেড বাই বড় এফ গুণ 100%। তার মানে ছোট এফটা কি? ছোট এফ হচ্ছে কতটুকু আছে, আর বড় এফ হচ্ছে কতটুকু খাইতে পারে। ছোট এফ হচ্ছে কতটুকু আছে, আর বড় এফ হচ্ছে কতটুকু খাইতে পারে। তাহলে এবার চলো দেখো, মনে করো তুমি অভিদাদাকে একদিন দাওয়াত দিছো তোমাদের বাসায়, তো অভিদাদা সকাল থেকে কিছু খায় নাই, যেহেতু দুপুরবেলা দাওয়াত, সকাল থেকে আর কিছু খায় নাই, না খেয়ে চলে গেছে তোমার বাসায় দাওয়াত খাইতে। এখন তুমি কি করছো? তোমার বাসায় গেছে যখন, তখন তাপমাত্রা হচ্ছে 30°C, বায়ুর তাপমাত্রা। এই যে 30°C, এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রা তখন 30°C, দুপুর বেলা তোমার বাসায় চলে গেছে খাইতে। এখন
তোমার বাসায় খাবার রান্না করছে হচ্ছে 8 কেজি খাবার, কিন্তু খাইতে পারে হচ্ছে 10 কেজি। ঠিক আছে, এক বেলাতে খাইতে পারে, অভিদাতা 10 কেজি খাইতে পারে, কিন্তু খাবার রান্না করছে 8 কেজি। তাহলে খাবার খেয়েছে, তুমি খেতে দিছো, তাহলে খাবার খেয়েছে 8 কেজি, 8 কেজি খাবার খেয়েছে, কিন্তু খেতে পারে, খেতে পারে, খেতে পারে 10 কেজি, 10 কেজি খাবার খাইতে পারে, কিন্তু খাইছে 8 কেজি। এবার খাওয়া দাওয়ার পরে তুমি জিজ্ঞেস করতেছো, ভাই আপনার পেট ভরছে? তখন বলো তো কি বলবে সে? সে বলবে পেটে ক্ষুধা রেখে বলবে যে পেট ভরছে? না, একেবারে সত্যি কথা বলবে, একেবারে ম্যাথমেটিক্যাল হিসাব করে তোমার সত্যি কথাটা বলে দিবে যে দেখো, আমি খাইতে পারতাম এফ পরিমাণ, আমি খাইতে পারতাম বড় হাতের এফ পরিমাণ, তুমি আমাকে খাইতে দিছো ছোট হাতের এফ পরিমাণ, গুণ 100%। আসো আমরা হিসাব করি যে অভিদাতার পেট কতটুকু ভরছে। 8 কেজি খাইছে, 10 কেজি খাইতে পারতো, গুণ 100%। তাহলে অভিদাতার পেট ভরছে 80%, অর্থাৎ অভিদাতার আপেক্ষিক আর্দ্রতা 80%, সন্তুষ্টি 80%, পেট ভরছে 80%, এখনো 20% ফাঁকা। তাহলে বলো তো অভিদাতা মন খারাপ করবে না? বাসায় দাওয়াত খাইতে গেছে, তুমি এখন খাইতে দাও নাই, এখনো 20% ফাঁকা রাখছো, তো মন খারাপ করবে। এখন অভিদাতা মন খারাপ করে বসে আছে। এখন বলো, তুমি অভিদাতা মন খারাপ করে বসে আছো, তোমার তোমার দেখতে ভালো লাগবে এটা? তুমি কি করছো যে বলছো ভাই কান্নাকাটি করিয়েন না, ভাই থাকেন, আমি একটু বাজারে যাব, বাজারে গিয়ে আসতেছি, খাবার টাবার কিনে নিয়ে আসতেছি, আপনি মন খারাপ করিয়েন। তো তুমি কি করছো, তাড়াতাড়ি সাইকেল নিয়ে চলে গেছো বাজার। ঠিক আছে, বাজারে গিয়ে আবার খাবার টাবার কিনে নিয়ে আসছো। এবার খাবার কিনে নিয়ে আসছো কয় কেজি? আরো 2 কেজি। এবার তখন কিন্তু তাপমাত্রা ছিল 30°C, তাপমাত্রা কিন্তু কমে টমে নাই, তাপমাত্রা কিন্তু যা ছিল তাই, তাপমাত্রা কিন্তু যা ছিল তাই, তাপমাত্রা কমে নাই। বাজার থেকে 2 কেজি খাবার কিনে নিয়ে এসে খাওয়াই দিছো। তাহলে এবার কিন্তু পেটে খাবার আছে, আগে তো 8 কেজি ছিল, আরো 2 কেজি আমি খাওয়াইলাম, তাহলে 10 কেজি খেতে পারে, খেতে পারে, এইটাও ভাই 10 কেজি। তাহলে এইবার জিজ্ঞেস করো কি দাদা পেট ভরছে? দেখো তো এবার অভিদাদা কি বলে। তখন বলবে আর ইকুয়াল টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ গুণ 100%, গুণ 100%। তাহলে ছোট হাতের এফ হচ্ছে 10, বড় হাতের এফ আবার 10, গুণ 100%। তাহলে এইটা হচ্ছে কত পার্সেন্ট? 100%। এটা কত পার্সেন্ট? 100%। দেখো 100% পেট ভরে গেছে। আচ্ছা, আগে যখন 80% ছিল তখন এটার একটা সুন্দর নাম আছে না, কি জানো বলো তো? যখন 80% তখন পেট এখনো ফাঁকা আছে, এটার একটা নাম আছে, কি নাম? অসম্পৃক্ত। কি নাম? অসম্পৃক্ত, তাই তো? অসম্পৃক্ত। আর 100% এটার কি নাম বলো? এটার নাম হচ্ছে সম্পৃক্ত। দেখো পেট এবার ভরে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে তুমি খুব ভালো মানুষ, তুমি এই বাজার থেকে আরো 2 কেজি খাবার কিনে নিয়ে তারপরে খাওয়াইলা, তারপরে তাকে সম্পৃক্ত করলা। ঠিক আছে, খুব ভালো মানুষই করছো। এইভাবে তুমি তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা কমাওনি, কিন্তু বায়ুর তাপমাত্রা যা ছিল তাই, ওই তাপমাত্রায় সম্পৃক্ত করে ফেলছো। এবার তুমি আসলে এত ভালো মানুষ না, তুমি এত ভালো মানুষ না, তুমি খুবই খারাপ মানুষ। তুমি কি করছো দেখো, তুমি কি করছো, এই যে অভিবায়ের একটা বৈশিষ্ট্য আছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার খাওয়ার ক্ষমতা বাড়ে, আর তাপমাত্রা কমে গেলে খাওয়ার ক্ষমতা কমে যায়। দেখবা শীতকালে বেশি খাওয়া যায় না, বুঝলা? শীতকালে বেশি খাওয়া যায় না, কারণ শীতকালে তাপমাত্রা কম থাকে, শীত শীত লাগে বেশি, কিন্তু খাওয়া যায় না। কিন্তু মনে করো গরমের দিকে বেশ ভালোই খাওয়া যায়, গরমের দিনে বেশ একেবারে মনে করো হাত বা ছড়াই দিয়ে কিন্তু বেশ ভালোই খাওয়া যায়। তাহলে তাপমাত্রা কমে গেলে খাওয়ার ক্ষমতা কমে যায়, তাপমাত্রা বাড়লে খাওয়ার ক্ষমতা বাড়ে। খুব স্বাভাবিক কথা, কমন সেন্স। কিভাবে? ওই যে আসো তো আমরা একটু ওই যে প্রথম পৃষ্ঠায় যাই, এইখানে এই যে দ্রবণের দিকে আসি। দেখো তো এই যে দ্রবণে এইটুকু এইটুকু যে দ্রবীভূত অবস্থায়, মানে অদ্রবীভূত অবস্থায় যে ছিল, এইটারে আমি তোমার বললাম না ওইটারে দ্রবীভূত করো। তুমি তখন কি করবা? চট করে তোমার মাথায় কি আসবে? আমি বললাম ওই যে চিনি বা লবণ অদক্ষেপ রূপে পড়ে আছে, ওটা যেন না থাকে, ওই অদক্ষেপটা সরাও। তুমি কি করবা? সাথে সাথে চুলার উপরে বসাই দিয়ে কিছু তাপ দিবা, তাপ দিলে দেখবা ওইটুকু আবার পানিতে দ্রবীভূত হয়ে যাবে, তাই না? তাহলে তাপ দিলে কি হইল? তাপ দিলে ধারণ ক্ষমতাটা বাড়লো। তাহলে দ্রবণের ধারণ ক্ষমতা, তাপ দিলে দ্রবণের ধারণ ক্ষমতা বাড়ে। আচ্ছা, তাহলে তাপ দিলে ধারণ ক্ষমতা যদি বাড়ে, তাহলে তাপ কমাইলে ধারণ ক্ষমতা কমে। তাহলে তাপমাত্রার সাথে সমানুপাতিক একটা সম্পর্ক, তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়ে। এই কারণে যতটুকু অদ্রবীভূত ছিল সেটা দ্রবীভূত। তাহলে তাপমাত্রা কমাইলে উল্টা ঘটনাটা ঘটবে। তাপমাত্রা কমাইলে তাহলে কি হবে? তাপমাত্রা কমাইলে, যখন তাপমাত্রা কমাবে তখন কি হবে? যেটা ধারণ ক্ষমতা সেটাও কমে আসবে। কি ক্লিয়ার? তাহলে তাপমাত্রার সাথে তাপমাত্রা বাড়ালে
বাড়ালে দ্রবণের ধারণ ক্ষমতা বাড়ে, দ্রবণের ধারণ ক্ষমতা বাড়ে, আর তাপমাত্রা কমাইলে কমে। তাহলে সেম কথা বায়ুর ক্ষেত্রেও তো প্রযোজ্য, সেম কথা তো বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য। তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমবে। তো বলছিলাম তুমি তো এত ভালো মানুষ না, তুমি বাজার থেকে আরো 2 কেজি খাবার কিনে নিয়ে তারপরে এনে খাওয়াবা, তুমি এতটা ভালো মানুষ না, তুমি খুবই খারাপ মানুষ। তাহলে তুমি কি করছো? তুমি পাকস্থলী ছোট করে ফেলছো। তুমি মনে করো দাদাকে বলছো দাদা একটু ঘুমান, দাদাকে মনে করো ক্লোরোফর্ম টম দিয়ে ঘুম পাড়াই দিছো, ক্লিয়ার? ঘুমটা পাড়াই দিছো, দেওয়ার পরে এবার শোনো, দেওয়ার পরে এবার রুমের এসি ছেড়ে দিছো, রুমের এসি ছেড়ে দিছো। এসি ছেড়ে দেওয়া মানে কি? তাপমাত্রা কমাই দাও। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা এখন 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা এখন 20 ডিগ্রি সেলসিয়াসে, 20 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাটা কমে গেছে। তো দাদার পাকস্থলীটা চুপসে ছোট হয়ে গেছে, ঠিক আছে? আমরা খাবার খেলে কই যাই? পাকস্থলীতে। তো মনে করো আমি খাইতে পারি 10 কেজি, ঠিক আছে? কত তাপমাত্রায়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবার তাপমাত্রা কমে 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা কমে গেছে। তাহলে কমে গেলে ধারণ ক্ষমতা কমে যাবে, অর্থাৎ ওই যে পাকস্থলীর যে ফাঁকা জায়গাটা, 2 কেজি কিন্তু ফাঁকা জায়গা আছে, 8 কেজি খাওয়ার পর আরো 2 কেজি ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গাটা আলটিমেটলি কি করছো জানো? মানে পেট কেটে পাকস্থলীটা বের করে ওই ফাঁকা 2 কেজি ওইটা ফেলে দিছো, ফেলে দিয়ে আবার পাকস্থলী সেলাই করে অপারেশন করে দিছো। তার মানে ফাঁকা জায়গা যেটুকু ছিল সেইটুকু আর নাই, গ্যাপটুকু আর নাই, গ্যাপটুকু কমে গেছে, সংকুচিত হয়ে গ্যাপটুকু কমে গেছে, ধারণ ক্ষমতা কমে গেছে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো কি ঘটনাটা ঘটছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেয়েছিল কতটুকু? আগে খেয়েছিল, খাবার খেয়েছে কতটুকু? খেয়েছিল কিন্তু 8 কেজি, পেটে কিন্তু খাবার ছিল 8 কেজি। এবার তাপমাত্রা কমে 30 ডিগ্রি সেলসিয়াসে ধারণ ক্ষমতা 10 কেজি, তাহলে তাপমাত্রা কমে 20 ডিগ্রি সেলসিয়াসে পাকস্থলী ছোট হয়ে ধারণ ক্ষমতা মানে খেতে পারে, খেতে পারে এইটাও হয়ে গেছে 10 কেজি, সরি 8 কেজি। তাহলে যা ছিল তা 8 কেজি, যতটুকু ধারণ করতে পারে সেটাও এখন 8 কেজি। তাহলে এইবার আমাকে জিজ্ঞেস করা হয়েছে এইবার আপেক্ষিক আর্দ্রতা কত, এবার দেখো দাদার পেট ভরছে কিনা। তাহলে আর ইকুয়াল টু ছোট এফ বাই বড় এফ গুণ 100%, গুণ 100%। তাহলে 8 ডিভাইডেড বাই 8 গুণ 100%। তাহলে কি হইলো? এটা কি হইলো বলো? 100%। তাহলে এবারও কিন্তু দেখো সম্পৃক্ত, কিন্তু এই সম্পৃক্ত ব্রিটিশ নিয়মে সম্পৃক্ত, ঠিক আছে? ভালো বুদ্ধি অ্যাপ্লাই করো না, একেবারে ব্রিটিশ বুদ্ধি অ্যাপ্লাই করছো, বুঝছো? ব্রিটিশরা কি ভালো মানুষ ছিল বলো? ব্রিটিশরা ভালো মানুষ ছিল না। তাহলে ব্রিটিশ বুদ্ধি অ্যাপ্লাই করছো, খুব খারাপ কাজ করছো, খাবার খাইতে দাও নাই। তাহলে যা পেটে খাবার ছিল দেখো তাই দিয়ে সম্পৃক্ত, যা উপস্থিত ছিল পেটে, যা খাবার ছিল তাই দিয়েই সম্পৃক্ত করছো, কি তাই কিনা বলো? তাহলে এইবার দেখো তো একটু ভালো করে পড়েও, বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা, বিদ্যমান জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, স্যাচুরেটেড হয়ে গেছে, 100% সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে যে তাপমাত্রায়, কত তাপমাত্রা? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের ভুঁড়ি এর মধ্যে উপস্থিত খাবার দ্বারাই সম্পৃক্ত হবে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হবে, তাকেই বলা হচ্ছে শিশিরাঙ্ক। তুমি পড়ো নিচের এই যে সংজ্ঞাটা পড়ো, দেখো যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, ভালো করে এই লাইনটা বুঝবা, এর মধ্যে উপস্থিত খাবার দ্বারা যা ছিল তাই দ্বারাই সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকেই বলা হয় শিশিরাঙ্ক। তাহলে বলো শিশিরাঙ্ক কত এই উদাহরণের জন্য? বলো শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক হচ্ছে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইটাই হচ্ছে আমার এই উদাহরণের জন্য শিশিরাঙ্ক। যে বিদ্যমান খাবার দ্বারাই সম্পৃক্ত হয়ে গেছে, দেখো শুধু সম্পৃক্ত হইলে হবে না, এইটাও সম্পৃক্ত, এইটাও সম্পৃক্ত, কিন্তু এটা কি যা খাবার বিদ্যমান ছিল 8 কেজি তাই দিয়ে সম্পৃক্ত না, এক্সট্রা আরো 2 কেজি অ্যাড করে তারপরে সম্পৃক্ত, বায়ুর তাপমাত্রাতে সম্পৃক্ত। দেখো তাপমাত্রা যা ছিল ওই তাপমাত্রাতে, বায়ুর তাপমাত্রাতে সম্পৃক্ত, আর পেটে যা খাবার আছে তাই দিয়ে যখন সম্পৃক্ত সেটা শিশিরাঙ্কে সম্পৃক্ত। তাহলে দুটোই সম্পৃক্ত, এই দুইটা সম্পৃক্তের মধ্যে পার্থক্য বোঝো ভালো করে, এই দুইটা সম্পৃক্তের মধ্যে ভালো করে পার্থক্য বোঝো। আমি আরেকবার বলতেছি, দুটোই সম্পৃক্ত। একটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত, অর্থাৎ যা ধারণ করতে পারবে তাই দিয়ে সম্পৃক্ত, 10 কেজি ধারণ করতে পারবে, 10 কেজি খাইতে পারবে, সেই 10 কেজি দিয়েই সম্পৃক্ত। আর পরেরটা হচ্ছে যা আছে পেটে, যা আছে ওইটা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আর এক্সট্রা খাওয়ানো যাবে না, এক্সট্রা খাওয়াইতে গেলে খরচ।
তাহলে যা খাইছে তাই দিয়ে সম্পৃক্ত, সেইটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই উদাহরণের জন্য এটাই হচ্ছে, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাই হচ্ছে আমার শিশিরাঙ্ক। বুঝলা কথাটা? বুঝছো? বুঝছো কিনা? এইবার শোনো, তুমি এতটাও ভালো মানুষ না, মানে তুমি এতটা খারাপ না, তুমি তো খারাপ, এতটা খারাপ না, তুমি এর চেয়ে আসলে বেশি খারাপ, আরো খারাপ। তাহলে তুমি কি কাজ করছো দেখো, চিন্তা করো কি অমানবিক কাজটা তুমি করছো। তুমি ভাবতেছো তাপমাত্রা কমাইলে তো ধারণ ক্ষমতা কমে, তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমে। তো তুমি তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস করছো, তখন তার ধারণ ক্ষমতা হচ্ছে 8 কেজি, পেটে খাবারও 8 কেজি, ধারণ ক্ষমতা 8 কেজি সম্পৃক্ত। কিন্তু তাপমাত্রা অন্যায় ভাবে তুমি তাপমাত্রা কমাই দিছো 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেছে। তো তাপমাত্রার সাথে ধারণ ক্ষমতার সম্পর্ক সমানুপাতিক, তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমবে। 20 ডিগ্রি সেলসিয়াসে 10 কেজি ধারণ করে, সরি 30 ডিগ্রি সেলসিয়াসে 10 কেজি ধারণ করে, 20 ডিগ্রি সেলসিয়াসে 8 কেজি ধারণ করে, তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসে আরো কমে যাবে। তো 15 ডিগ্রি সেলসিয়াসে খেতে পারে, খেতে পারে, এই খেতে পারে হচ্ছে ধরো 6 কেজি, ধরো 6 কেজি খেতে পারে, ঠিক আছে। কিন্তু ভাইয়া পেটে খাবার ছিল কতটুকু, খেয়েছিল কতটুকু, খেয়েছিল তো 8 কেজি, পেটে খাবার 6 কেজি, কিন্তু খেয়েছিল কতটুকু, খেয়েছিল তো 8 কেজি। তাহলে চিন্তা করো তো, যা পেটে খাবার আছে ধারণ ক্ষমতা পেটে বিদ্যমান খাবারের চেয়েও কমে গেছে, এটা কেমন কথা? ধারণ ক্ষমতা বিদ্যমান বিদ্যমান যা ছিল তার চেয়েও কম হয়ে গেছে। তাহলে এবার কি ঘটনা ঘটছে? পেটে খাবার খাইতে পারে 6 কেজি, পেটে খাবারও থাকবে তাহলে 6 কেজি, 6 কেজির বেশি তো থাকা সম্ভব না। তাহলে 6 কেজির বেশি থাকা সম্ভব না, 6 কেজির বেশি খাবার থাকা সম্ভব না। তাহলে কি হয়েছে? অবশ্যই 2 কেজি খাবার বের হয়ে চলে আসছে। বুঝলা? তাহলে অবশ্যই 2 কেজি খাবার বের হয়ে চলে আসছে। 2 কেজি কতটুকু? 2 কেজি, 2 কেজি খাবার বের হয়ে চলে আসছে। তো এই যে 2 কেজি কিভাবে পাইলাম? 8 বিয়োগ 6 করে পাইলাম, যে 8 বিয়োগ 6 2 কেজি। এই যে 2 কেজি খাবার বের হয়ে চলে আসছে। তো চিন্তা করো, এটা হচ্ছে বায়ু, নির্দিষ্ট আয়তনের বায়ু, এই বায়ুতে জলীয় বাষ্প ধারণ করে রাখছে অলরেডি 8 কেজি, কিন্তু ধারণ ক্ষমতা এখন 6 কেজি। তাহলে কোনোদিন 8 কেজি থাকতে পারবে না, 6 কেজি থাকবে। 8 কেজি কেমনে থাকবে? তাহলে 6 কেজি রাখবে, তাহলে বাকি 2 কেজি কি হবে? ওই বাকি 2 কেজি হচ্ছে শিশির, যেটা আমরা শীতকালে ঘাসের উপর কুয়াশা বা শিশির হিসেবে দেখতে পাবো। তাহলে বায়ু কি করবে? এবার যে জলীয় বাষ্প দ্রবীভূত করে রাখছে, ওই জলীয় বাষ্প এবার পরিবেশে ছাড়া শুরু করবে। যখন পরিবেশে এটা ছাড়বে, সেটা আমরা কি হিসাবে দেখতে পাবো? শিশির হিসাবে। এটা কি? এই যে 2 কেজি কি ফেললো, 2 কেজি কি পড়লো? শিশির। বুঝছো? তাহলে এই 2 কেজি কি? শিশির। তাহলে এবার একটা গান লিখো, লিখে রেখো, 1 ফোঁটা দিলেম শিশির। বুঝছো? বুঝছো কিভাবে শিশির পড়ে? লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। এর আগের লাইনটা কি ভুলে গেছি আমি। তাহলে এই যে শিশির বা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হবে। তো শীতকালে এই ঘটনাটাই ঘটে, শীতকালে এইভাবেই কুয়াশা বা শিশির পড়ে। আমরা ভোরের দিকে উঠে, সকালে ভোর ভোর যখন উঠি, উঠে এই যে শিশির বা কুয়াশা দেখতে পাই, এটা আসলে এই ঘটনা। আবার দেখবা দুপুর হইতে হইতে কুয়াশা আর থাকে না, আবার মনে করো ভোর রাতের দিকে, রাত 3টা 4টার পরে বা রাত 12টা 1টা 2টার পরে আবার এই যে শিশির পড়া শুরু করে। তো এই ঘটনাটা এবার আমরা একটু ব্যাখ্যা করব, ঠিক আছে, কিভাবে এই যে শিশির পড়ে। তাহলে এবার আসো, কতটুকু কতটুকু শিশির পড়লো? 2 কেজি। অনেক সময় এটা চাই যে কতটুকু, কত শতাংশ শিশির ঘনীভূত হবে, কত শতাংশ শিশির পড়ছে। ধরো পেটে বিদ্যমান যা খাবার ছিল, পেটে কয় কেজি ছিল? 8 কেজি ছিল, তো তার কত শতাংশ বের হয়ে গেছে, তার কত শতাংশ শিশির পড়ছে। খুবই সহজ হিসাব, 8 থেকে বের হয়ে গেছে 2 কেজি শিশির। তাহলে অতএব 1 এর জন্য কত, অতএব 100 এর জন্য কত? তাহলে ঘনীভূত জলীয় বাষ্প, মানে শিশির বা ঘনীভূত জলীয় বাষ্প, ঠিক আছে, শিশির অথবা ঘনীভূত জলীয় বাষ্প, ঘনীভূত জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের যদি শতকরা পরিমাণ বের করি, ঐকিক নিয়ম, 8 থেকে 2 কেজি, অতএব 1 এর জন্য কত, 100 এর জন্য কত। তাহলে 2 বাই, তাহলে 2টা আমরা কিভাবে পাই? 8 বিয়োগ 6 ডিভাইডেড বাই 8 গুণ 100%। তাহলে এইভাবেই ঘনীভূত জলীয় বাষ্প বা শিশির কত শতাংশ শিশির পড়বে, সেটা আমরা এইভাবে বের করি, এই সূত্র দিয়ে বের করি। বুঝলাম? এবার উপরের লাইনটা পড়ো, যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে সেইটাকে বলা হয় শিশিরাঙ্ক। দেখো তো বোঝো কিনা? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 কেজি 8 কেজি সম্পৃক্ত হয়ে গেছে, যা পেটে বিদ্যমান ছিল তাই দিয়ে সম্পৃক্ত হয়ে গেছে।
তাহলে শিশির এখনো পড়া শুরু করে নাই। এবার এর নিচ থেকে তাপমাত্রা 20°C থেকে একটু কমাই দাও। দেখো একটু যখনই কমাই দিবা, 19 করবা, 18 করবা, 17 করবা, 15 করবা, 14 করবা, তখনই দেখবা শিশির পড়বে, এবং তাপমাত্রা যত কমবে শিশির তত বেশি পড়বে। তাহলে যে তাপমাত্রার নিচ থেকে বায়ুস্থ জলীয় বাষ্প ঘনীভূত হওয়া শুরু করে, যে তাপমাত্রা থেকে বায়ুস্থ জলীয় বাষ্প ঘনীভূত হওয়া শুরু করে বা শিশির পড়তে শুরু করে, সেই তাপমাত্রাটাকেই বলা হয় শিশিরাঙ্ক। কি কথা কি বুঝছো? তাহলে খুব ভালো করে উদাহরণটা দেখো, আমি আরেকবার একটু বলি। 30°C তাপমাত্রা ছিল বায়ুর তাপমাত্রা তখন ধারণ করতে পারতো 10, কিন্তু আছে 8, তার মানে 100% সম্পৃক্ত না, 80%। আপেক্ষিক আর্দ্রতা 80%। যখন 30°C তাপমাত্রা বায়ুর তাপমাত্রা, আমি তাপমাত্রা চেঞ্জ করি নাই, এক্সট্রা আরো যতটুকু নিতে পারে সেটুকু দিলাম, দিয়ে সম্পৃক্ত করলাম। কিন্তু আমরা দিয়ে সম্পৃক্ত করব না, যা আছে তাই দিয়ে সম্পৃক্ত করব। ওকে ঠিক আছে, তাই দিয়ে সম্পৃক্ত করতে গেলে অবশ্যই তাপমাত্রা কমাইতে হবে, কারণ ধারণ ক্ষমতা কমাইতে হবে। তাহলে 8 কেজি বিদ্যমান, ধারণ ক্ষমতা 8 কেজি করতে হবে। তো 30°C তাপমাত্রায় ধারণ ক্ষমতা 10 কেজি, তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কমে যাবে। তো তাপমাত্রা কমায় 20°C করলাম, ধারণ ক্ষমতা 8 কেজি। তাহলে 8 যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত। তাহলে যে তাপমাত্রায় বিদ্যমান, এক্সট্রা অ্যাড করে না, যে তাপমাত্রায় বিদ্যমান দ্বারা সম্পৃক্ত করা যায়, এক্সট্রা অ্যাড করে সম্পৃক্ত না, যে তাপমাত্রায় বিদ্যমান যা তাই দিয়ে সম্পৃক্ত করা যায়, সেটাই হচ্ছে শিশিরাঙ্ক। আর যে তাপমাত্রার নিচ থেকে শিশির পড়তে শুরু করে, সেটাই হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে আমরা কিন্তু দেখাইলাম শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতার সব জিনিস এই পৃষ্ঠাতে আছে। যখনই কোনো ম্যাথে আটকে যাবা, যখনই কোনো ম্যাথ একটু বুঝতে সমস্যা হচ্ছে, এই উদাহরণটার কথা চিন্তা করবা, দেখবা ম্যাথ পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। কি ক্লিয়ার? শিশিরাঙ্ক সেই ভালো বুঝবে যে এই উদাহরণটা ভালো বুঝবে, আর এই উদাহরণটা না বোঝার কিছু নাই, খুবই সহজ কথা, খুবই প্র্যাকটিক্যাল কথা। কি ক্লিয়ার? তাহলে এবার আসো আমরা এইখান থেকে এবার আপেক্ষিক আর্দ্রতার সূত্রটাকে আরেকটু ভাঙচুর করে লিখবো। এখান থেকে আপেক্ষিক আর্দ্রতার সূত্রটাকে একটু ভাঙচুর করে লিখবো। হ্যাঁ, এই যে আগের লাইনটা হচ্ছে শৈবাল দিখিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির। ওই যে বাংলায় পড়ছিলাম ছোটবেলায়, কি জানো, ভাব সম্প্রসারণ আসতো। ঠিক আছে, এবার তাহলে লিখো আপেক্ষিক আর্দ্রতা। অনেকে মনে করতে পারে ভাই আপেক্ষিক আর্দ্রতা তো একটু আগে পড়লাম, ওই পড়া না, এইবার আসো আপেক্ষিক আর্দ্রতাকে একেবারে ভাঙচুর করে শিখবো আমরা। আপেক্ষিক আর্দ্রতা খুবই ইম্পর্টেন্ট টপিক। এই আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করা হয় আর দিয়ে। আসো দেখো সূত্র লিখতেছি, দেখো বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বা উপস্থিত জলীয় বাষ্পের ভর, ঠিক আছে। আর নিচে বায়ুর তাপমাত্রায় বলো দেখি কি হবে, সর্বোচ্চ, হ্যাঁ, ধারণক্ষম জলীয় বাষ্পের ভর। সর্বোচ্চ কি পরিমাণ ধারণ করতে পারে, উপরে কতটুকু খাইতে পারে, নিচে কতটুকু উপরে কতটুকু খাইছে, নিচে কতটুকু খাইতে পারে। তাহলে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর গুণ 100%। এবার আসো খুব ভালো করে খেয়াল করবা কথাগুলা, তোমার মাথায় আছে, আমার স্লাইডের আগের পৃষ্ঠাতে আছে, এখানে আছে, ঠিক আছে, ভালো করে খেয়াল করবা কথাগুলা। এই যে নির্দিষ্ট আয়তনের ভুঁড়ি, এই ভুঁড়িতে খাবার আছে 8 কেজি, খাইতে পারে 10 কেজি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা এই যে 80%। আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট? 80% আপেক্ষিক আর্দ্রতা। কত তাপমাত্রায়? 30°C তাপমাত্রায়। কি তাপমাত্রা এটা? বায়ুর তাপমাত্রা। মনে পড়ে উদাহরণগুলা? লেখা লাগবে না, এগুলো তোমার খাতায় লেখা আছে, বায়ুর তাপমাত্রা এগুলা, ঠিক আছে। তাহলে বায়ুর তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই ওই তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় ওই তাপমাত্রা, ঠিক আছে। ধরো আমার একটু সিগন্যাল দিয়ে দিস। তাহলে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বা উপস্থিত জলীয় বাষ্পের ভর
নিচে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর। কতটুকু খাইছে ডিভাইডেড বাই কতটুকু খাইতে পারে। এইবার শোনো, এখানে ভর দিয়ে লিখছি না, বইতে দেখবা ভরের জায়গায় লেখা আছে চাপ, এখানে অথবা দিয়ে লেখা আছে চাপ। ভরের জায়গায় লেখা আছে চাপ, নিচেও লেখা আছে চাপ, কোনো ব্যাপার না। যদি উপরে তুমি উপস্থিত জলীয় বাষ্পের ভর লিখো তাহলে নিচে লিখবা সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর। আর উপরে যদি উপস্থিত জলীয় বাষ্পের চাপ লিখো, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ লিখো, তাহলে নিচে লিখবা সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের চাপ। মানে ভর বাই ভর, চাপ বাই চাপ, কোনো ব্যাপার না, কারণ ভর তো চাপের সাথে সমানুপাতিক। আমি তোমার বলছিলাম বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে তত বেশি প্রেসার হবে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে এফ এম এর সাথে সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে চাপটাও তত বাড়বে। তাহলে সর্বোচ্চ দেখো, সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর হচ্ছে এম, সরি, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর হচ্ছে এম, আর সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর হচ্ছে ধরো এম ম্যাক্স গুণ 100%। এইবার দেখো এইটা হচ্ছে আর, আর এর সূত্র হচ্ছে এইটা। এবার এই জায়গায় আমি উপরে এই যে এম, এটা হচ্ছে বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভর, তাহলে বিদ্যমান জলীয় বাষ্পের ভর থাকলে যে চাপ সেটা বসাবো। তাহলে নিচে নিচে টোটাল যে জলীয় বাষ্প ধারণ করতে পারে তার ভরের জন্য তার চাপটা নিচে বসাবো গুণ 100%। এভাবে লিখলেও কিন্তু হবে, কারণ একই জিনিস, এই সূত্র এই সূত্র একই জিনিস। এবার কথা হচ্ছে কিভাবে, দেখো এফ সমানুপাতিক যদি এম হয় তাহলে এফ ডিভাইডেড বাই এফ এম ডিভাইডেড বাই এম ম্যাক্স, যেহেতু সমানুপাতিক। তাহলে এফ ডিভাইডেড বাই এফ এর রেশিওটা যা, এম ডিভাইডেড বাই এম ম্যাক্স এর রেশিওটা তাই। তাহলে উপরে যদি তুমি বলো বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের ভর, নিচে বায়ুতে সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর, ওকে, অনুপাতটা যা, বিদ্যমান জলীয় বাষ্পের ভরের জন্য চাপ ডিভাইডেড বাই ধারণক্ষম সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের চাপ, চাপ বাই চাপ রেশিওটা তো তাই হবে। ভর বাই ভর রেশিওটা যা হবে চাপ বাই চাপ রেশিওটা তো তাই হবে। তাহলে একই কথা কিন্তু, তাহলে আমি একই জিনিস লিখতে পারি। এবার দেখো এইটুকু নিয়ে আমার মনে হয় কারো কোনো সংশয় নেই। এবার সংশয়টা যেখানে বাধে, আমাদের বইতে এটা লেখা আছে, এটা লেখা দেখে অনেকে ভাবে কি ব্যাপার, হুট করে এই সূত্র কেন অন্য সূত্র হয়ে গেল। দেখো বইতে কি লেখা আছে, বইতে উপরে লেখা আছে সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ, জলীয় বাষ্পের ভর অথবা চাপ। নিচেও লেখা আছে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর অথবা চাপ, ঠিক আছে। এবার দেখো উপরেও যা নিচেও তাই, ভালো করে খেয়াল করিও, লেখাটাকে বাদ দিয়ে ভালো করে খেয়াল করিও, উপরেও যা নিচেও তাই। তো অনেকের মনে হতে পারে ভাই এটা কেমন কথা, উপরেও সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ, নিচেও সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ, দুটোতে একই, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, এইটা হচ্ছে শিশিরাঙ্কে, এইটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ, আর নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর বা চাপ। এই লাইনের অর্থ যা, এই লাইনের অর্থ তাই। অর্থাৎ বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর যা, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটাও তাই। বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভরটা যা, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটাও তাই। বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরটা যা, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটাও তাই। এখন কথা হচ্ছে কিভাবে, এই জন্য একটু আগে আমি তোমার উদাহরণটা পড়াইছি, সুন্দর করে বুঝাইছি, তুমি উদাহরণের সাথে একটু মিল করে দেখো। সম্পৃক্ত ভাইয়া দুই ভাবে করা যায়, 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করা যায়, আর একটা শিশিরাঙ্কে সম্পৃক্ত করা যায়, শিশিরাঙ্কে অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করা যায়। কেউ এখন লিখবা না, ভালো করে আমার কথা শুনিও। এখানে আমরা 8 পরিচয় কি দিচ্ছি, 8 পরিচয়টা কি দিচ্ছি, বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বায়ুর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বা উপস্থিত জলীয় বাষ্পের ভর 8। দেখো এই 8কে আমরা আর একটা কথাও বলতে পারি, এই 8কে আমরা আর একটা কথা বলতে পারি, 8 কি বিদ্যমান আছে না, তাহলে 8 বিদ্যমান আছে, ওই বিদ্যমান 8 দিয়েই সম্পৃক্ত হবে কোন তাপমাত্রায়। শিশিরাঙ্কের ডেফিনিশন কি, যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রা শিশিরাঙ্ক না। তাহলে এই 8কে আমরা দুইটা কথা বলতে পারি, যে এই 8 হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর,
দেখো তো তুমি যদি সম্পৃক্ত করতে চাও শিশিরাঙ্কে, দেখো এইদিকে তাকাও, এই যে শিশিরাঙ্কে সম্পৃক্ত করতে, দেখো যা ছিল তাই দিয়েই সম্পৃক্ত, এই যে 100%, যা ছিল তাই দিয়েই সম্পৃক্ত 8 তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত করতে কি লাগে? যা আছে তাই লাগে, বুঝছো? তাহলে আছে কত? আছে কত? 8। বিদ্যমান আছে কত? 8। বায়ুর তাপমাত্রায় বিদ্যমান আছে কত? 8। বায়ুর তাপমাত্রায় বিদ্যমান আছে 8। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত করতে ওই যা বিদ্যমান তাই লাগবে, তাই না? তাহলে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান বা উপস্থিত জলীয় বাষ্পের ভরটা যা, শিশিরাঙ্কে সম্পৃক্ত করতে তো তাই লাগবে। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটাও তো তাই, একই জিনিস। বুঝতে কি পারছো? বায়ুর তাপমাত্রায় যা আছে, যা পেটে আছে, শিশিরাঙ্কে তো তাই দিয়ে সম্পৃক্ত হবে। বিদ্যমান যা পেটে বিদ্যমান তাই দিয়েই পেট ভরা হয় যে তাপমাত্রায়, সেটা শিশিরাঙ্ক না? তাহলে এই দুটো অর্থ একই, বোঝা গেছে? এইবার আমি আর বলবো না, তুমি নিজে ভাবো, তোমার হাতে উদাহরণ আছে, তুমি নিজে ভাবো, ভেবে তুমি আমার বুঝাও তো, বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরটা যা, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটাও তাই। তুমি আমার বুঝাও, বুঝাও, এটা আমার বুঝাও। বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভরটা যা, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করতে তাই লাগে। বুঝাও আমার, কি ক্লিয়ার? দেখো তো, বুঝাও তো, আমাকে বুঝাও। বুঝতে কি পারছো? নিজে নিজে বুঝতে পারছো? এবার আমি বুঝাই নাকি? নিজে নিজে বুঝতে পারছো আশা করি। দেখো এবার, বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর 10। বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর 10, এই যেটা 10। তাহলে যা যা ধারণ করতে পারে তাই দিয়ে সম্পৃক্ত। দেখি তো, সম্পৃক্ত তো এখানে 2 বার করা হয়েছিল। তাহলে যা ধারণ করতে পারে, যা খাইছে তাই দিয়ে না, 8 দিয়ে না, যা ধারণ করতে পারে তাই দিয়ে সম্পৃক্ত। তাহলে খাইছিল 8, ধারণ করতে পারে 10, তুমি বাজার থেকে আরো 2 কেজি খাবার কিনে নিয়ে এসে 10 করছো। তাহলে যা ধারণ করতে পারে, দেখো তাপমাত্রা কমাও না, ওই তাপমাত্রা ওইটাই রাখছো, বায়ুর তাপমাত্রা ওইটাই, তুমি তাপমাত্রা কমাবা না। যা যা ধারণ করতে পারে তাই দিয়ে আমি সম্পৃক্ত করব না, সরি, যা ধারণ করতে পারে আমি তাই দিয়ে সম্পৃক্ত করব। তাহলে যা ধারণ করতে পারে 10 কেজি, এই 10 কেজি দিয়েই আমি সম্পৃক্ত করছি। দেখো 10 কেজি দিয়ে আমি সম্পৃক্ত করছি। তো কোন তাপমাত্রায়? এটা ওই বায়ুর ওই একই তাপমাত্রায়। ক্লিয়ার? তাহলে দেখো তো কই গেল, তাহলে দেখো তো, বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ করতে পারে 10। এখন আমি যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই সম্পৃক্ত করতে চাই, তাহলে উপরেও 10, তাহলে 10/10। তাহলে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর যা, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটাও তো তাই। কি ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলতেছি, শোনো। বায়ুর তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর যা, যা বিদ্যমান শিশিরাঙ্কে তাই দিয়ে সম্পৃক্ত। ঠিক আছে? দুটোকে আমি দেখো এইটুকু সেম, সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর এইটুকু সেম। তাহলে বায়ুর তাপমাত্রায় যা বিদ্যমান শিশিরাঙ্কে তাই দিয়ে সম্পৃক্ত 8। বায়ুর তাপমাত্রায় যা ধারণ করতে পারে, যা ধারণক্ষম 10 কেজি, বায়ুর তাপমাত্রায় এক্সট্রা আরো 2 কেজি দিয়ে ওই 10 কেজি দিয়ে সম্পৃক্ত 10 আর 100%। তাহলে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভরটা হচ্ছে ধারণ ক্ষমতাটা। কি ক্লিয়ার? তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত হচ্ছে বিদ্যমানটা, যা আছে তাই। বিদ্যমানটা শিশিরাঙ্কে সম্পৃক্ত হচ্ছে যা আছে তাই, যা বিদ্যমান তাই। আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত হচ্ছে ধারণ ক্ষমতা। কি কথা কি বুঝছো? শিশিরাঙ্কে সম্পৃক্ত বিদ্যমান জলীয় বাষ্প, আর বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত হচ্ছে ধারণ ক্ষমতার জলীয় বাষ্প। শেষ কথা, শেষ। তাহলে উপরের এই লাইনটার অর্থ যা, এই লাইনটার অর্থ তাই। কি ক্লিয়ার? তাহলে একই জিনিস। তো স্টুডেন্ট লাইফে অনেকের সমস্যা হইতো, উপরের লাইন বুঝলাম, নিচের লাইন বুঝলাম না, কি ব্যাপার, সম্পৃক্ত আবার শিশিরাঙ্কে বায়ুর তাপমাত্রায় কোত্থেকে কি আসলো? তো কোত্থেকে কি আসলো দেখো, আগের উদাহরণটা দেখলেই ক্লিয়ার। ঠিক বুঝছো? তাহলে এটা মাথায় রাখিও। হ্যাঁ, আমি তো খুব সুন্দর করে ভেঙে বুঝালাম। এবার তাহলে আর ইকুয়াল টু, দেখো আর ইকুয়াল টু অলরেডি লিখে ফেলছি। তাহলে উপস্থিত জলীয় বাষ্পের ভর বা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর হচ্ছে ছোট হাতের, আর নিচে বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ভর অথবা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, দ্যাট ইজ এমম্যাক্স, গুণ হচ্ছে 100%। ঠিক আছে? অনেক সময় এটাকে বড় এম দিয়েও লেখা হয়, ছোট এম বাই বড় এম, এটা দিয়েও লেখা হয়। বুঝছো? কোনো কোনো বইতে ছোট এম বাই বড় এম দিয়েও লিখতে পারো, কোনো ব্যাপার না। আর আর ইকুয়াল টু, তাহলে আরেকটা সূত্র দেখো, যত বেশি, সহজ কথা, যত বেশি খাবা চাপটাও তত বেশি হবে, যত বেশি খাবা প্রেসারও তত বেশি। ঠিক আছে? ঠিক আছে? যত বেশি খাওয়া দাওয়া করবা প্রেসারও কিন্তু তত
বেশি হবে, তাহলে ছোট হাতের এফ আর নিচে বড় হাতের এফ গুণ 100%। তাহলে ছোট হাতের এফ এর নামটা কি? ছোট হাতের এফ এর নামটা কি? ছোট হাতের এফ এর নামটা হচ্ছে শিশিরাঙ্কে, এই যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর বড় হাতের এফ এর নামটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে ছোট হাতের এফ আর বড় হাতের এফ এর পরিচয়। ছোট হাতের এফ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, ঠিক আছে? ম্যাক্সিমাম ম্যাথে দেখবা এইগুলাই বলা থাকে। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, জলীয় বাষ্প চাপ। আর নিচে বড় হাতের এফ, এটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ। তো এইবার আসো আমরা ছোট্ট একটা ছক দেখবো একটু। ছোট্ট একটা ছক দেখলে আমরা বুঝতে পারবো শীতকালে কিভাবে শিশির পড়ে। একটা ছোট্ট ছক দেখবো। তো আসো একটা ছক করি। এখানে হচ্ছে তাপমাত্রা, হ্যাঁ, এখানে তাপমাত্রা, এখানে হচ্ছে ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা বা বলতে পারো পরমাত্রতা আর কি। ধারণ ক্ষমতা এটা হচ্ছে গ্রাম পার মিটার কিউবে, হ্যাঁ, গ্রাম পার মিটার কিউবে। আর এটা হচ্ছে বিদ্যমান জলীয় বাষ্প বা উপস্থিত জলীয় বাষ্প, বিদ্যমান জলীয় বাষ্প বা উপস্থিত জলীয় বাষ্প, এটা হচ্ছে গ্রাম পার মিটার কিউবে, হ্যাঁ। তো তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা একটু বেশি হয়ে গেছে, 5 করে গ্যাপ দাও। 30, 35 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস আর 15 ডিগ্রি সেলসিয়াস। একশো, 100 গ্রাম, 90, 80, 70, 60, 50। 70, 70, 70, 70। তো দেখো একটু পরে তুলিও, দেখো তাপমাত্রা দেওয়া আছে, এখানে ধারণ ক্ষমতাটা দেওয়া আছে, বিদ্যমান দেওয়া আছে যে কি পরিমাণ খাইতে পারে, কি পরিমাণ খাইছে, আর তাপমাত্রা। তো তাপমাত্রা কমাইলে কি কমে? পেটে খাবার কমে, পেটে যা খাবার খাইছে সেটা কমে না, ওইটা কিন্তু ফিক্স থাকে। কমে কি, কোনটা কমে? কমে হচ্ছে ধারণ ক্ষমতাটা কমে। তো দেখো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে জলীয় বাষ্প ধারণ করতে পারে 100 গ্রাম পার মিটার কিউব, অর্থাৎ 1 মিটার কিউবে 100 গ্রাম করে ধারণ করতে পারে। পরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ করতে পারে হচ্ছে 90 গ্রাম। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধারণ ক্ষমতা কমে 80 গ্রাম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 70 গ্রাম। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 গ্রাম। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম। কি ক্লিয়ার? আর বিদ্যমান জলীয় বাষ্প হচ্ছে 70 গ্রাম, 70, 70, 70, তারপর লাস্টের কয়েকটা ফাঁকা রাখা হয়েছে। প্রশ্ন হচ্ছে বলতো, এই ছক দেখে বলতো শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক কত? এই ছকটা দেখে বলো, প্রশ্ন হচ্ছে শিশিরাঙ্ক কত, 1। আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াসে কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে? খুবই সহজ, কত শতাংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে? জলীয় বাষ্প ঘনীভূত হবে, এই যেটা হচ্ছে কোশ্চেন। বলো শিশিরাঙ্ক কত, দেখি আমি তোমাদের কমেন্ট দেখি। বলো শিশিরাঙ্ক কত, এই উদাহরণ দেখে আমরা বলো শিশিরাঙ্ক কত এখানে।
শিশিরাঙ্ক 25 25 25 10, ঠিক আছে, ঘনীভূত অনেকে বের করে ফেলছে। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো কি? দেখো, যে তাপমাত্রায় বিদ্যমান, যে তাপমাত্রায় বিদ্যমান বিদ্যমান এটা দ্বারাই সম্পৃক্ত। দেখো, যে তাপমাত্রায় বিদ্যমান সেটা দ্বারাই সম্পৃক্ত, যে তাপমাত্রায়, সেই তাপমাত্রাটাই হচ্ছে শিশিরাঙ্ক। এই যে শিশিরাঙ্ক, তাহলে শিশিরাঙ্ক হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এই যে অনেকে ঘনীভূত কথা হবে সেইটাও বের করে ফেলছে। গুড, ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো। তাহলে তো বুঝাইতে পারছি নাকি? এবার শোনো, আসো দেখো একটু বুঝি কিভাবে শীতকালে শীতকালে কুয়াশা বা শিশির পড়ে। ধরো শীতকালে শীত করে, ধরো হচ্ছে দুপুর 2টোর সময়, ধরো দুপুর 2টা বাজে, 2টা PM, তখন তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। বায়ুতে জলীয় বাষ্প ধারণ করা যাবে 100 গ্রাম, কিন্তু বায়ুতে জলীয় বাষ্প আছে হচ্ছে 70 গ্রাম। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত সেটা না আমরা বের করে ফেলতে পারি, যে আপেক্ষিক আর্দ্রতা কত, 70 ভাগ 100 গুণ 100%। তাহলে আপেক্ষিক আর্দ্রতা 70%, বুঝছো? আপেক্ষিক আর্দ্রতা 70%, দেখো আমরা বের করে ফেললাম। তাহলে এখনো 30% ফাঁকা আছে, তার মানে শিশির পড়বে না। তাপমাত্রা কমে গেল। শীতকালে কি হয়, যত রাত বাড়ে, হ্যাঁ ধরো দুপুর বেলা তাপমাত্রা বেশি আছে, এবার আস্তে আস্তে সন্ধ্যা হবে, বিকাল হবে, তারপরে রাত হবে, তাপমাত্রা কমবে। তো মনে করো এবার সন্ধ্যার সময়, ঠিক আছে, সন্ধ্যা 6টা বাজে, ধরো, ঠিক আছে, সন্ধ্যা 6টা বাজে, এই যে 6টা বাজে, 6টা PM, তখন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো যখন 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে সন্ধ্যার সময়, ধরো 6টা বাজে, তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, সেই 35 ডিগ্রি সেলসিয়াসে ধারণ করতে পারে 90 গ্রাম, আছে হচ্ছে 70। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর 70 ভাগ 90 গুণ 100%। আপেক্ষিক আর্দ্রতা কিন্তু আগের চেয়ে একটু বেড়ে গেছে, আপেক্ষিক আর্দ্রতা আগের চেয়ে বেড়ে গেছে, তাই না? দেখি কত হলো, 70 ভাগ 90 গুণ 100%। তাহলে আপেক্ষিক আর্দ্রতা এবার হলো 77.77%, আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেছে। এবার মনে করো 8টা বাজে, 8টা PM, রাত 8টা, তখন তাপমাত্রা আরেকটু ফল করছে, তাপমাত্রা কমে 30 ডিগ্রি সেলসিয়াস। তখন বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আরেকটু কমে যাবে 80, কিন্তু বিদ্যমান কত, 70, এখনো কিন্তু শিশির পড়ে নাই। তাহলে এবার আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 70 ভাগ 80 গুণ 100%। তাহলে এবার আরো কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেড়ে গেছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আরো বেড়ে গেছে, শতকরা অনুপাতটা আরো বেশি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 87.5%, ঠিক আছে। এইবার মনে করো রাত বাজে 11টা, রাত 11টা বাজে, 11টা PM, যখন 11টা বাজে তখন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা আরো ফল করছে, তাপমাত্রা কমে এখন ধারণ ক্ষমতা 70, বিদ্যমানও 70, যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত। তাহলে যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত যে তাপমাত্রায়, সেটাই হচ্ছে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্কে অনেক সময় MCকিউ আসে, শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা কত, একেবারে চোখ বন্ধ করে, শিশিরাঙ্কে তো আপেক্ষিক আর্দ্রতা 100%, কারণ শিশিরাঙ্ক তো সম্পৃক্ত অবস্থা, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে যায়। বুঝছো? উপস্থিত জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে যায়, যা বিদ্যমান তাই দিয়ে সম্পৃক্ত হয়ে যায় শিশিরাঙ্ক। এবার শিশির পড়া শুরু হবে। এইবার মনে করো রাত বাজে কয়টা, রাত বাজে ধরো 2টো, রাত 2টা বাজে, রাত 2টা বাজে। আচ্ছা, এটা তো PM নেই, PM নয়, এটা তো কি হয়ে গেছে, AM হয়ে গেছে, তাই না? তাহলে রাত 2টা বাজে, রাত 2টা বাজে। তো যখন রাত 2টা বাজে তখন কি হয়েছে, তখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, আরো ফল করছে, তাপমাত্রা আরো কমে গেছে। এবার ধারণ ক্ষমতা হচ্ছে 60 গ্রাম, কিন্তু বিদ্যমান ছিল কত, বিদ্যমান ছিল 70 গ্রাম। তাহলে বিদ্যমান 70 গ্রাম, তাহলে বায়ুতে এবার জলীয় বাষ্প থাকবে কত, ভালো করে বুঝিও, বায়ুতে জলীয় বাষ্প থাকবে কত, থাকবে হচ্ছে 60 গ্রাম, 60 গ্রাম থাকবে। তাহলে কি হবে, 60 গ্রাম থাকবে, আর ঘনীভূত হবে বাকিটুকু, কি হবে, ঘনীভূত হবে। তাহলে ঘনীভূত হবে কতটুকু, তাহলে ঘনীভূত যেটুকু হবে সেটা হচ্ছে 70 ছিল, তাহলে ঘনীভূত হবে 10, উপরে 10 ছিল, কত, 70 গুণ 100%। তাহলে বায়ুতে এবার কতটুকু জলীয় বাষ্প, বাতাসে কতটুকু জলীয় বাষ্প এবার ঘনীভূত হবে, সেই জলীয় বাষ্পের ঘনীভূত হওয়ার পরিমাণ, বায়ুস্থ জলীয় বাষ্পের, বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বা পেটে যে পরিমাণ খাবার আছে, সেই খাবারের এবার 14 ভালো করে বুঝিও, 14.28%, 14.28% এই পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে রাত 2টার সময়, রাত 2টা বাজে, তখন বাইরে এবার দরজা খুলে বাইরে বের হবা, বের হয়ে দেখবা আশেপাশে ধোয়া 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 কুয়াশা জমে গেছে। তাহলে কুয়াশা হচ্ছে শিশির, তার মানে বাতাস যে জলীয় বাষ্প ধারণ করে রাখছিল সেই জলীয় বাষ্প এবার বাতাসে ছেড়ে দিছে, জলীয় বাষ্প এবার বের করে দিছে। তাহলে সেই জলীয় বাষ্পটা বের করে দিলে সেটাই আমি কুয়াশা বা শিশির হিসাবে দেখতে পাবো। রাত যত বাড়বে, যত মনে করো ভোরের দিকে যাবে, তত দেখবা তুমি কম্বল আরো 2টা মুড়ি দিয়ে ঘুমাও, তাহলে তত বেশি শীত পড়ে, তত বেশি ঠান্ডা হয়ে যায়, তাপমাত্রা আরো তত বেশি কমে। তাহলে এবার মনে করো রাত বাজে হচ্ছে ভোর 4টা, ভোর 4টা বাজে, ভোর 4টা বেজে গেছে। তো 4টার সময় দেখবা তাপমাত্রা আরো কমে গেছে, আরো শীত পড়তেছে।
তুমি মনে করো খেতা কম্বল আরো 2-3টা বের করে নিয়ে হ্যাঁ মোড়ায় রাখছো, রাজশাহীর যে শীত বুঝই তো। তাহলে 4টা বাজে, রাত 4টা বাজে, তখন তাপমাত্রা ফল করছে 15°C, ধারণ ক্ষমতা হচ্ছে 50 গ্রাম, কিন্তু ছিল তো 70, তাহলে ছিল 70, সেই 70 থাকবে এখন 50, তাহলে বাকিটুকু ঘনীভূত হবে, তাহলে তাপমাত্রা আরো কমে গেলে আরো ঘনীভূত হবে। তাহলে এবার দেখো ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ আরো বাড়বে, ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ আরো বাড়বে। তাহলে এবার হচ্ছে 20 ভাগ হচ্ছে 70 গুণ 100%, তাহলে এইবার জলীয় বাষ্প ঘনীভূত হবে হচ্ছে 20 ভাগ 70 গুণ 100, তাহলে 28.57%, এতটুকু জলীয় বাষ্প এবার ঘনীভূত। কি ক্লিয়ার? বোঝা গেছে? বলো। তাহলে এই হচ্ছে কথা। রূপ রূপ বলছে পিঠা খাওয়ার মন চাইছে। ভাই পিঠা খাওয়ার মন চাইছে তো বানাই নিয়ে চলে আসো, আমি আর তুমি একসাথে বসে খাবো। এই তো দেখছো, আমারও এখন মন চাইতেছে, মার দিব। এই যে আমার এখন মন চাইতেছে পিঠা খাইতে। কি বুঝলা? তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে কিভাবে কুয়াশা বা শিশির পরে বুঝছো কিনা বলো, বলো বুঝতে পারছো কিনা? কি আজকে কি আরেকটা টপিকে যাবো নাকি নেক্সট দিন? বলো আরেকটা টপিক পড়বো নাকি নেক্সট দিন? না 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 দেখছো? তাহলে আজকে এখানে শেষ, সমাপ্ত। তাহলে আজকে আমরা থিওরি অংশটুকু পড়লাম, বুঝছো? আজকে থিওরি অংশটুকু পড়লাম। তাহলে নেক্সট দিন আমরা এর ম্যাথ করব। অনেকে বলছে পড়ান ভাইয়া পড়ান, আচ্ছা নেক্সট দিন পড়াবো, নেক্সট দিন থাক, আজকে আর পড়াবো না, কারণ আর একটা টপিক শুরু করলে এখন অনেক সময় লাগবে, ঠিক আছে? তখন ক্লাস বোরিং লাগবে। তো নেক্সট দিন দেখো, আমাদের আর এই অধ্যায়ের ক্লাস লাগবে দুটো, গুনে গুনে দুটো, ঠিক আছে? আমরা পরের দিন হচ্ছে হাইগ্রোমিটারটা পড়বো, হাইগ্রোমিটার পড়ার পরে হাইগ্রোমিটারের একটা ম্যাথও করব, ঠিক আছে? হাইগ্রোমিটার প্রথমে হাইগ্রোমিটারের কাজ টাজ পড়বো, হাইগ্রোমিটারের ইকুয়েশন পড়বো, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে, সেইগুলো আমরা একটু দেখবো, এবং তারপরে আমরা হচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করবো। তো অনেকগুলো ম্যাথ প্রবলেম করাবো, এই ম্যাথ প্রবলেম গুলা করলে মোটামুটি শেষ, ঠিক আছে? তাহলে দুটো ছোট টপিক আছে, আর ম্যাথ প্রবলেম করলে দুইটা ক্লাসে আশা করি শেষ হয়ে যাবে। ভাইয়া গত ক্লাসের একটা ম্যাথে প্রবলেম আছে, কোন ম্যাথে প্রবলেম হচ্ছে ডিসকাশন গ্রুপে দিয়ে দাও, ডিসকাশন গ্রুপে দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে তাহলে বিদায়, আজকে ছুটি। তোমরা আবার অভি দাদারা কিন্তু আবার বইলো টইলো না, বুঝছো? অভি দাদা কিন্তু আমার ধরবে। ভাইয়া শিশিরাঙ্কের নিচে আর্দ্রতা 100%, অবশ্যই শিশিরাঙ্কের নিচে আর্দ্রতা সবসময় 100%, এবং তখন আরো কিছু জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে। ওকে তাহলে আমি আগে সাইকেল থেকে কাটি, সাইকেল থেকে ডান, এবার ওয়েব অ্যাপ থেকে কাটি।